এরকম একটা হেডলাইন আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এই হেডিংটা আমরা সবগুলো পরীক্ষায় পাবো। আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস বসাতে। আমি গতকালকের ক্লাসেও কিন্তু বলেছি, বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে কানেক্টরস কিন্তু তুমি যে কোনোভাবে উত্তর করতে পারবে। কানেক্টরসের ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট কিছু নিয়ম ছাড়া বাকি প্রত্যেকটাতেই ভিন্নতা থাকতে পারে উত্তরে। আমি আবারও বলছি, কিছু সুনির্দিষ্ট নিয়ম যেগুলো উত্তর সবার এক হবে সেগুলো ছাড়া বাকি উত্তরগুলো ভিন্নতা থাকতে পারে। তুমি একরকম উত্তর দিচ্ছ, আমি একরকম উত্তর দিচ্ছি, কিন্তু যদি আমার সেই অ্যান্সারটা লজিক্যাল হয় তাহলে অবভিয়াসলি আমাকে মার্কস দিবে। সো আমি যখন এই টপিকটা প্র্যাকটিস করব, অনেকের একটা ধারণা থাকে ভাই বাসায় কীভাবে কানেক্টরস প্র্যাকটিস করব, বা পরীক্ষার আগে রাতে শুধু দেখে গেলে হয় না, সবই সম্ভব, সবই হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি পড়তেছি আমি যেন এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় নেই, আমি যেন প্রতিটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি যে কি আছে, কেন আছে। সো আমাকে একটু বলো যারা লাইভে আছো যে আর উই রেডি? আর ইউ গাইজ রেডি? তোমরা যদি রেডি থাকো দেন উই উইল স্টার্ট আওয়ার প্রসিডিং, কারণ তোমাদের অ্যান্সার আমার অ্যান্সার মিলিয়ে আমরা আগাবো। আর আলটিমেটলি যারা রেকর্ডেড দেখবো, বিকজ 90% স্টুডেন্টস এই ক্লাসটা রেকর্ডেডই দেখবে, হয়তো আরও বেশি সংখ্যক। সো তোমাদেরকে আমি একটাই পরামর্শ দিব, তোমরা অবশ্যই চেষ্টা করবা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে, যাতে করে এই সিচুয়েশনগুলোকে তোমরা চিনতে পারো। তাহলে দেখো প্রথম যেই লাইনটা এখানে আছে, খেয়াল করো, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। সবার প্রথম কথাটা মাথায় রাখবা, যখন অ্যাজ এ স্টুডেন্ট তুমি সেন্টেন্স কানেক্টরসটাকে ফিল আপ করতে যাবা, যখন তুমি এটার অ্যান্সার দিতে যাবা, প্লিজ মনোযোগ দিয়ে শোনো, একদিন শুনবা সারা জীবন মনে থাকবে। আমি আবারও বলছি, তাহলে প্রথম লাইন থেকে ধারাবাহিকতাটাকে মেনটেন করার চেষ্টা করবা। আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলতেছি এবং এইটাই তোমার কাজে লাগবে ইনশাআল্লাহ। তার মানে তুমি কখনোই এক মুহূর্তের জন্য তোমার কনসেন্ট্রেশনটাকে ব্রেক করবা না। যখন তুমি কানেক্টর সেন্সার করবা তখন প্রথম লাইন থেকেই সম্পূর্ণ মনোযোগটা থাকবে ধারাবাহিকতায়, অর্থাৎ কোন ঘটনাটাকে এখানে তুলে ধরা হচ্ছে। তাহলে এখানে যদি আমি স্পষ্টভাবে বলি কোন ঘটনাটাকে এখানে তুলে ধরা হচ্ছে, অনেস্টিটাকে। কাকে? অনেস্টিটাকে। আমরা জানি অনেস্টি হচ্ছে একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই আমরা বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? প্রায় সময় আমাদের কমপ্লিটিং সেন্টেন্সও আসে, এটা একটা প্রবাদ বাক্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, তার মানে সততা একটা উৎকৃষ্ট গুণ বা একটা খুবই মহৎ একটা গুণ। তার মানে বুঝতেই পারছি এখানে মানুষ এবং মানুষের সৎ হওয়ার ব্যাপার নিয়ে হয়তো কিছু বলবে। দেখো তারপরের অংশতেই, দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস আনকমন কোয়ালিটি। দেখো অদ্ভুত একটা কথা, কিন্তু এই কোয়ালিটিটাকে আনকমন বলেছে, কারণ পৃথিবীতে বেশিরভাগ মানুষই আমরা ডিসঅনেস্ট। আমি সেখানে নিজেকেও রাখতে পারি, আই ডোন্ট নো, আমি নিজেকে বলবো না যে আই এম বিং অনেস্ট উইথ এভরিওয়ান, হয়তো তোমাদের সাথে অবভিয়াসলি অনেস্ট, বাট এমনও হইতে পারে এমনও কোনো XYZ ABC পার্সন আছে, মেবি আই এম নট অনেস্ট উইথ হিম অর হার। সো ব্যাপারটা ঘটতেই পারে, ব্যাপারটা তোমার ক্ষেত্রেও স্বাভাবিক, অ্যান্ড ইউ হ্যাভ টু কল আ স্পেড, যেটা সত্য সেটাকে সত্যই বলতে হবে। তো যাই হোক, ওরা দেখো খুব সুন্দর করে বলেছে, দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস আনকমন কোয়ালিটি। এখন প্রথম কথা, এখানে কোয়েশ্চেনটা কোথায় তাকাবো আমরা? তাকাবো আমরা এখানে, বিকজ আমার ঘটনাটা এইখানে আমাকে কিছু একটা বসাতে হবে। তাহলে আমি একটু চিন্তা করি, এটা যদি আমার একটা নাউন ফ্রেজ হয়, এটা একটা কি ফ্রেজ? এটা যদি আমার একটা নাউন ফ্রেজ হয় আর এইটা যদি আমার সেখানে একটা ভার্ব হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এই ফ্রেজ আর এই ভার্বের মাঝখানে একটা কিছু বসাতে হবে। তাহলে আমরা কি শিখেছিলাম, এই ধরনের ঘটনা কোথায় ঘটতে পারে? কারণ আমরা কিন্তু নর্মালি জানি একটা সাবজেক্টের পর একটা ভার্ব বসবে, এম আই রাইট? একটা সাবজেক্টের পর একটা ভার্ব বসবে, এইটাই তো সত্য। কিন্তু হঠাৎ করে যদি আমি দেখি একটা সাবজেক্ট আবার একটা ভার্বের মাঝখানে আবার কিছু একটা বসাতে বসছে, এই যে বসাতে বললো, এই জিনিসটাকে আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন, কারণ এটা একটা রিলেশন ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? রিলেশন। আর আমি তোমাদেরকে বারবার বলেছি রিলেটিভ প্রোনাউনগুলোর ভিতরে মানুষ এবং বস্তু দুইটাকে আলাদা রাখতে, অর্থাৎ মানুষ থাকলে সবসময় হু বসবে, আর বস্তু জাতীয় কিছু থাকলে সেখানে হোয়াট অথবা দ্যাট বসবে, তাই না? হোয়াটও বলতে পারি আমরা, কিন্তু আলটিমেটলি হোয়াটের থেকে কি বসে বলতো? হুইচ বসে। অ্যাকচুয়ালি হুইচটাকে আমরা বেশি প্রেফার করি। তাহলে এই যে দ্য ম্যান, এখানে কি হুইচ পজেসেস লিখবো? মানুষ তো আর মানে বস্তু না, তাহলে অবভিয়াসলি আমার অ্যান্সারটা কি হবে? অবভিয়াসলি আমার অ্যান্সারটা হবে
হু। তাহলে এইরকম একটা কোয়েশ্চেন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন রিলেটেড একটা কোয়েশ্চেন প্রায়ই পরীক্ষায় আসে। তুমি যখনই সলভ করতে যাবা তুমি এই টাইপের একটা ঘটনা পেয়ে যাবা। সো তোমার মস্তিষ্কে এই টাইপটা কি করতে হবে, রেখে দিতে হবে, এই টাইপটাকে আলটিমেটলি গেঁথে ফেলতে হবে যে না এই টাইপের একটা কোয়েশ্চেন আমি চলে আসতে পারি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া এটা অবশ্যই নাউন অ্যান্টিসিডেন্ট, যদি না হতো নাউন অ্যান্টিসিডেন্ট তাহলে তার আলটিমেটলি আমি এখানে হু লিখতে পারতাম না, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে কেন বলতেছে দেখো, তাহলে এখন আবার একটু যাই। বলেছে দ্য ম্যান হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি। এই দিস আনকমন কোয়ালিটিটা কি? অনেস্টি। এই অনেস্টিকে ওরা দিস আনকমন কোয়ালিটি দ্বারা কি করেছে, এই দিস আনকমন কোয়ালিটি দ্বারা এইটাকে রেফার করেছে। এই জিনিসটা মূলত অনেস্টি কে রিপ্লেস করেছে। তাহলে দ্য ম্যান হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট। খেয়াল করো, দায়ের পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, প্রত্যেক জায়গায় গ্রামার। ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাটস ট্রু, কারণ যে সৎ তার ভয় নাই। হ্যাঁ, সে হয়তো বিপদে পড়তে পারে বাট তার আসলেই কোনো ভয় নেই। ট্রুলি স্পিকিং, এটাও একটা কানেক্টর। খেয়াল করো, এই ফ্রেজটাও একটা কানেক্টর। ট্রুলি স্পিকিং, সত্য বলতে। ট্রুলি স্পিকিং আ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওয়ার্দিনেস ড্যাশ নোবডি বিলিভস দ্য লায়ার। তার মানে এখান থেকে একটু বোঝার চেষ্টা করো, একজন মানুষের শুড হ্যাভ অর্থাৎ থাকা উচিত। আমরা সবসময় জানি যে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তোমাদের অনেককেই এই জায়গাটায় জিজ্ঞাসা করলে তোমরা বলো ভাইয়া হ্যাভের পরে V3 নাই কেন? তুমি একটু চিন্তা করো, আমরা তোমাদেরকে বলেছি যে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর আমরা তোমাদেরকে এটাও শিখিয়েছি যে অক্সিলারি ভার্বের অনেকগুলো ফর্ম আছে, যার ভিতরে একটা ফর্ম হচ্ছে টু হ্যাভ ভার্ব। সো এই টু হ্যাভ ভার্বের যে হ্যাভ সেটাই হচ্ছে বেস ফর্ম। তাহলে একজন মানুষের থাকা উচিত কি? ট্রাস্ট ওয়ার্দিনেস। এটা ট্রু, বিকজ তোমার যদি এই ট্রাস্ট ইস্যুস থাকে তাহলে তুমি একজন মানুষের সাথে লাইফ লিড করতে পারবা না, সেটা তোমার বন্ধু হোক, ফ্যামিলি মেম্বার হোক, যে কেউ হোক না কেন। তাহলে এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওয়ার্দিনেস ড্যাশ নোবডি বিলিভস দ্য লায়ার। তার মানে এখানে কারণই বসবে, কারণ আমি যখন ব্যাখ্যা করতেছি তখন আমি বিকজ শব্দটা ইউজ করে ফেলতেছি। সো অবভিয়াসলি এইখানে অ্যান্সারটা কি হবে? অবভিয়াসলি এখানে অ্যান্সারটা হবে as অথবা বিকজ। সো আমি বারবার যে কথাটা বলি যে আমরা যখন একটা লাইন বাই লাইন এই জিনিসগুলোকে পড়ি তখন অটোমেটিকলি আমাদের অ্যান্সারগুলো চলে আসে মুখে, আমাদের জবানে সেই অ্যান্সারগুলো চলে আসে। জাস্ট আমাদেরকে সেই জিনিসটাকে ধরতে হবে, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। যে বুঝে ফেলতে পারবে দ্রুত সেই সঠিক উত্তর দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা গ্রামার কি? নোবডির পরে সবসময় সিঙ্গুলার ভার্ব। আমি কালকের ক্লাসেও বলেছিলাম, বারবারই বলি যে নোবডি, এভরিবডি এগুলোর পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, বলেছে আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, অর্থাৎ একজন মিথ্যা ব্যক্তি যে মিথ্যা বলে, একজন মিথ্যুক, সেই মিথ্যুক কিন্তু অল্প সময়ের জন্য প্রসপারিটি পেতে পারে। সে হয়তো প্রসপারিটি পেতে পারে, সে হয়তো একটু উন্নতির দিকে যেতে পারে, কিন্তু 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 ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। তার মানে দিন শেষে সে কিন্তু আসলে উচ্ছনে চলে যায়, হারিয়ে যায়, সে বিপদে পড়ে যায়। তাহলে আমাকে বলো, আমি যখন ঘটনাটা বলতেছি তখন কি কিন্তু শব্দটা কি অটোমেটিকলি চলে আসছে না? আমাকে বলো, কমেন্টে বলো, কিন্তু শব্দটা অটোমেটিকলি চলে আসছে না? এখন তোমার হয়তো একটা ধারণা থাকতে পারে যে ভাইয়া এইখানে তো কমা আছে, কিন্তু আমরা তো কখনো কমার পরে বাট ইউজ করিনি, তাই আমরা আসলে একটু কনফিউজ যে কমার পরে কি আসলেই বাট ইউজ করা যায়। এই কথাটা হয়তো অনেকের মনে একটা প্রশ্ন জাগাবে। ভেরি গুড কোয়েশ্চেন, যদি এই কোয়েশ্চেনটা তোমার মনের ভিতরে জেগে থাকে। তার মানে তুমি আগে বোঝার চেষ্টা করো, লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, এটা কিন্তু একটা টোটালি কি বলতো, এটা একটা আলাদা, একটা ডিট্যাচ সেন্টেন্স। তার মানে এটা একটা মেইন কি বলো, এটা একটা মেইন ক্লজ। এখন এইটারই একটা পরিপ্রেক্ষিতে বলছে ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। তার মানে এইটাও কিন্তু একটা মেইন ক্লজের মতো। সো দ্যাটস ওয়াই এই দুইটা মেইন ক্লজকে আলাদা করতে এখানে কমাটা বসানো হয়েছে। সো বাট কিন্তু সামটাইমস অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে, বাট যে সবসময় কনজাংশন হিসেবেই কাজ করবে তা কিন্তু না। সো ইন দ্যাট সেন্স আমি যদি চিন্তা করি এই আলটিমেটলি নিজেও একটা অ্যাডভার্ব। সো এইখানে আমরা কি বসাতে পারি? বাট বসাতে পারি, আলাদা আলাদা দুইটা অংশ হিসেবে। এই কথাটা মনে রেখো। যারা আমার পাংচুয়েশনের ক্লাস করেছিলেন, পাংচুয়েশনের ক্লাসে আমি এরকম একটা ব্যাখ্যা দিয়েছিলাম যেখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কেন একটা পাংচুয়েশন মার্ক কমা ব্যবহৃত হতে পারে দুইটা আলাদা আলাদা আমাদের যে মেইন ক্লজ বা সিম্পল সেন্টেন্স যেটাকে বলি সেই সেন্টেন্সের ক্ষেত্রে। সো হোপফুলি এই ব্যাপারগুলো তোমরা কোরিলেট করতে পারবা যখন বুঝে ফেলবা। তাহলে
আমরা বুঝতে পারলাম যে একজন মিথ্যুক অল্প সময়ের জন্য প্রসপারিটি পেতে পারে, বাট আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, অর্থাৎ সে দিন শেষে উচ্ছনে যাবেই। এই যে গোস টু দ্য ডগস মানেই হচ্ছে উচ্ছনে যাওয়া। ওকে, ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। তাহলে এই যে ঘটনা আমি কালকে বারবার তোমাদেরকে পড়িয়েছি, যে বারবার দেখবা যে এইটা একটা কনটেক্সট, যখনই সেন্টেন্স কানেক্টরস বসাতে বলবে, একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে বেশ কয়েকটা লাইন বলবে, একটা ঘটনাকে বিভিন্নভাবে টেনে হিচড়ে তারা বড় করবে, তারপরে এসে একটা কনক্লুশন দেওয়ার চেষ্টা করবে বা একটা মানে উপসংহার তারা টানার চেষ্টা করবে। তাহলে শুরু হয়েছিল অনেস্টি দিয়ে, অনেস্টি একটা নোবেল ভার্চু, যেই ব্যক্তি এটা পজেস করে সে অদ্ভুত ভালো একজন লোক। সত্য কথা বলতে গেলে একজন মানুষের এই অনেস্টি থাকা উচিত, কারণ হচ্ছে মিথ্যাবাদীরা হয়তো অল্প সময়ের জন্য উন্নতি লাভ করতে পারে, কিন্তু দিন শেষে তারা উচ্ছনে চলে যায়, তারা হারিয়ে যায়। এবং ড্যাশ উই শুড বি অনেস্ট, তাই আমাদের উচিত অনেস্ট হওয়া। দেখো কত সুন্দর করে এখানে এই ব্যাখ্যাটাও আছে। আমরা জানি যে বিয়ের পরে সাধারণত দুইটা জিনিস বসতে পারে, কি কি? সাধারণত বিয়ের পরে আমরা চাইলে অ্যাডজেক্টিভ বসাতে পারি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে এটা একটা অ্যাডজেক্টিভ বসছে, সো একটা কনক্লুশন দিচ্ছে আমাদেরকে যে আমাদের উচিত অনেস্ট হওয়া, আমাদের উচিত লাইফে কি হওয়া? অনেস্ট হওয়া। তাহলে আলটিমেটলি আমরা এখানে অ্যান্সারটা কি দিব? আমরা কালকে শিখিয়েছিলাম, যারা কালকে ক্লাসে ছিল একটু বলো কি দিব আমরা অ্যান্সারটা। সো আমরা আলটিমেটলি অ্যান্সার দিব হচ্ছে সো। ভেরি গুড, বাট সোটা কি আমরা ছোট হাতের দিব? যারা ছোট হাতের দিচ্ছ অবভিয়াসলি ছোট হাতের হবে না, কেননা এর আগে একটা ফুল স্টপ আছে, আমরা দেখেছি একটু আগে। তাহলে ফুল স্টপের পরে যদি শুরু হয় অবভিয়াসলি এসটা আমার ক্যাপিটাল লেটার হবে। আমি সো দিতে পারি অথবা দেয়ার ফোর দিতে পারি। আমরা কি দিতে পারি? সো দিতে পারি, দেয়ার ফোর দিতে পারি। সো এইভাবে আগাতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে সো বা দেয়ার ফোর উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। ভাইয়া আমি কি দুইটাই উত্তর হিসেবে দিতে পারবো? না, কখনোই এটা করিও না। এটা শুধুমাত্র দেখানোর জন্য বা বোঝানোর জন্য। এইখানে যদি তুমি আলটিমেটলি এই দুইটাই উত্তর হিসেবে লেখো, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষক নাম্বার নাও দিতে পারেন বা নাম্বার দিবেন না। তুমি একটা লিখবা, ইদার সো অর দেয়ারফর, দুইটার একটা লিখবা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখন কিন্তু একটু ডিফারেন্ট। এই পর্যন্ত যা পড়ছো এখনকার ঘটনা এখন একটু ডিফারেন্টলি আগাবে। আবারও বলতেছি, এই পর্যন্ত যা বলছো এটা হচ্ছে একটা অংশের কনক্লুশন তুমি দিছো। এখন থেকে তুমি যা পড়বা এখানে একটা নতুনত্ব আসবে। সো দেখি কেমন নতুনত্ব। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। তার মানে এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে তোমরাই বলো, যখন ওরা ইট ইজ বিলিভ দ্যাট ইউজ করলো, খুব ভালো মতো দেখো ভাইয়ারা, যখন ওরা ইট ইজ বিলিভ দ্যাট ইউজ করলো তখন তুমি বুঝতে পারছো তারা একটা কনটেক্সট অনুযায়ী কি দিবে? একটা স্টেটমেন্ট দিবে। তারা কি দিবে? একটা স্টেটমেন্ট দিবে যে ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? যে অনেস্টি হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ড্যাশ ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে এখন তোমরা আমাকে বলো এটা কি অন দ্য আদার হ্যান্ড ইউজ করা যায় কিনা? আমাকে বলো, কমেন্ট একটু বলো এখানে অন দ্য আদার হ্যান্ড ইউজ করা যায় কিনা। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এখানে আমরা কিন্তু অন দ্য আদার হ্যান্ড, কনভার্সলি, এমনকি ওয়্যারএজও ইউজ করতে পারি। তাহলে দেখো কত ওয়ার্ড আছে আমাদের কাছে, কতগুলো ওয়ার্ড আছে আমাদের কাছে। তার মানে আমি চাইলে এখানে কি করতে পারি? আমি এখানে অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি, অন দ্য আদার হ্যান্ড। চলো এটা ইউজ করলাম। আবার আমি ইউজ কি করতে পারি? আমি ইউজ করতে পারি ওয়্যার অ্যাজ। কি সেটা? ওয়্যার অ্যাজ, ওয়্যার অ্যাজ, এইটাও একটা নতুন শব্দ। তার মানে দুইটা সমসাময়িক বিষয়ের ভিতরে ভিন্নতার একটা তুলনা যখন দেওয়া হয় তখন আমরা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ওয়্যার অ্যাজ এগুলোকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে লাইনটা কি? গড হেল্পস দোজ, অর্থাৎ সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করেন। খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। এখানে এই যে গড, এখানে একটা সাবজেক্ট, হেল্পস হচ্ছে তার ভার্ব। আমরা নর্মালি এটা পাই, তিনি এক, অদ্বিতীয়, সো তার সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব। এই যে দোজটা তোমরা কিন্তু জানো এইটা একটা প্রোনাউন, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
অর্থাৎ এটা কোন একটা ঘটনাকে ব্যাখ্যা করে, ডেমনস্ট্রেট করে। তাহলে গড হেল্পস দোজ হু আর অনেস্ট, তাহলে এই দোজের সাথে আর এর সম্পর্ক আছে, তাহলে এইটা কিন্তু একটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। এটা একটা কি? এটা একটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। যেহেতু এখানে মানুষ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাই দেখো এই হুটা কিন্তু এখানে একটা রিলেটিভ প্রোনাউন, তাই না? তাহলে একই ঘটনা কিন্তু আমরা পুরো একটা কোয়েশ্চেনে আরেকবার পাইলাম, হ্যাঁ, রিপিট হইল। তাহলে গড হেল্পস দোজ হু আর অনেস্ট, ওকে, পারফেক্ট, এটা আমরাও জানি। ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কার্সড। তাহলে এখন এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে যে ভাইয়া খুব ভালো করে যদি দেখি, এখানে জাস্ট বলা হয়েছে যে সৃষ্টিকর্তা তাদেরকে অপছন্দ করেন যারা কিনা ডিসঅনেস্ট, আর সৃষ্টিকর্তা তাদেরকেই পছন্দ করেন যারা কিনা অনেস্ট। তাহলে এর পরের অংশটাই কি হতে পারে অ্যাকচুয়ালি, কি হতে পারে? তাহলে গড হেল্পস দোজ হু আর অনেস্ট ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কার্সড। তার মানে এখানে সৃষ্টিকর্তার একটা পদক্ষেপ নিয়ে বলা হয়েছে। আমরা তো বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা আছেন, যে যেই ধর্মেরই অনুসারী হয় না কেন। তাহলে এই যে সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি যেটাই বলো, সো সে যে আছে, ঠিক আছে, তিনি যে আছেন এবং তিনি যে যারা অনেস্ট তাদেরকে হেল্প করেন, সাহায্য করেন, তার মানে কি তারই পরিপ্রেক্ষিতে সে ডিসঅনেস্ট মানুষদেরকে কার্সড করেন, অভিশাপ দেন বা অভিশপ্ত বানায় ফেলেন তাদের। তাহলে এইভাবে মনে রাখবা, যখন কারো ঘটনার পরিপ্রেক্ষিতে তার যে অ্যাকশনগুলো সেগুলোকে বর্ণনা করা হয়, তখন এইভাবে শব্দটা বাংলায় ইউজ করা হয়। সো এইভাবের ইংলিশটা হচ্ছে দাস। এইভাবের ইংলিশটা কি? দাস, THUS, মনে রাখবা। তার মানে তোমার কানেক্টরসে যখন এই গল্প ব্যাখ্যা করতে করতে কোনো একজন ব্যক্তি, বস্তু বা কোনো যে কোনো একটা ঘটনার একটা নির্দিষ্ট পয়েন্টে এসে কারো দ্বারা কিছু একটা ঘটানো হচ্ছে, এই কারণে, এইভাবে, তখন আমরা কি করতে পারি? যে দাস ইউজ করতে পারি। অনেকে বলে যে ফর দিস রিজন, এখানে দাস না ইউজ করে ফর দিস রিজন এই ফ্রেজ ওয়ার্ডটাও ইউজ করা যায়, এই ফ্রেজাল ওয়ার্ডটা ইউজ করা যায়, তবে দাসটা বেটার সাউন্ড করে রেদার দেন ইউজিং আ ফ্রেজাল ওয়ার্ড। তোমার কাছে যদি একটা সিম্পল ওয়ার্ড থাকে, এইটা আরো বেশি কানেক্ট করবে তোমার পুরো মানে যেই আলটিমেট প্যাসেজটা আছে। সো দাস ডিসঅনেস্ট পিপল আর কার্সড, এটা বেটার শোনায়। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, ট্রু। এই দায়ের পরে বেস্ট আছে, তুমি জানো বেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। তাহলে তুমি এখন আমাকে বলো, আমি তোমাদেরকে বারবার পড়াইছি যে টাইম যেখানে থাকবে একটা কনজাংশন ব্যবহৃত হবে, যেখানেই টাইম থাকবে একটা কনজাংশন ব্যবহৃত হবে। বলো কি হতে পারে? কি হতে পারে? ভেরি গুড অর্পণ চৌধুরী। তাহলে আমাকে বলো, এটা তো একটা বোর্ড কোয়েশ্চেনই। তাহলে ভাইয়া এই কথাটা কতবার বলছি, শুধুমাত্র কানেক্টরস না, অন্যান্য টপিক পড়ার সময় আমরা এই ব্যাপারগুলো ব্যাখ্যা করেছি, তোমরাও জানো, তোমরাও শুনেছো। তাহলে অবভিয়াসলি এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত? when হওয়া উচিত, কারণ টাইম এখানে আছে। তাহলে আর কি কনজাংশন ইউজ করবো বলো? আর তো কোনো কনজাংশন নেই। তাহলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম when children should be taught honesty, that is true, because বাচ্চাদেরকে তুমি যদি অনেস্টি শেখাও, দিন শেষে তার এই চর্চাটা থেকে যাবে। সো এই জন্যই বাচ্চাদেরকে ভালো পথ দেখানোটা খুব জরুরি। ইট ইজ সিন that children follow their parents, হ্যাঁ, ট্রু, এটা দেখা হয়, এটা অবজার্ভ করা হয়। দেখো ওরা লিখছে ইট ইজ সিন, তুমি যখন খাতায় লিখবা প্যারাগ্রাফ বা স্টোরি, তুমি ইট ইজ অবজার্ভড লিখতে পারো। আমি বারবার বলি যে রাইটিংটা আসলে কোনো আলাদা ক্লাসের খেলা না। রাইটিং কখনো আলাদা ক্লাসে শেখা হয় না। রাইটিং শেখা হয় প্যাসেজ পড়তে পড়তে, রিডিং অ্যাবিলিটি ইনক্রিজ করতে করতে, গ্রামার প্র্যাকটিস করতে করতে, সেটা কি প্যাটার্নে লেখা হচ্ছে, কিভাবে লেখা হচ্ছে, সেই জিনিসটা শিখতে শিখতে। আমি বারবার এই কথাটা বলি, রাইটিং কিন্তু কখনো আলাদা করে শেখার বিষয় না। এই জিনিসটা আমাদের অনেকেরই ভুল ধারণা যে রাইটিং আলাদা করে শিখবো। রাইটিং এর আলাদা করে 500 ক্লাস নিলেও তুমি কোনোদিন রাইটিং আসলে যে এক্সপার্ট হয়ে যাবা বলা যাবে না। তুমি তার থেকেও ভালো লিখতে পারো, আবার তার থেকে অনেক খারাপও লিখতে পারো। সো ইট অলওয়েজ ম্যাটার্স যে তুমি কিভাবে একটা টপিক পড়তেছো, তুমি কিভাবে এই জিনিসটাকে অবজার্ভ করতেছো। সো ওরা লিখছে ইট ইজ সিন, তুমি লিখতে পারো ইট ইজ অবজার্ভড। যাই হোক, তাহলে ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। চিলড্রেন কিন্তু একটা প্লুরাল নাউন। চিলড্রেন কি নাউন? চিলড্রেন হচ্ছে একটা প্লুরাল নাউন। তাহলে এটা সিঙ্গুলার কি? এটা সিঙ্গুলার হচ্ছে চাইল্ড। এটা সিঙ্গুলার হচ্ছে কি? এটা সিঙ্গুলার হচ্ছে চাইল্ড। ফলো দেয়ার প্যারেন্টস,
ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট। তাহলে দেখো, যেহেতু চিলড্রেন তাদের প্যারেন্টসদেরকে ফলো করে, ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট, একদম মোটা দাগে বলে দিছে যে প্যারেন্টসদেরকে অবশ্যই অনেস্ট হতে হবে। কি হতে হবে? অবশ্যই অনেস্ট হতে হবে। তাহলে বলো কি হবে? এই যে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে আমরা বলতেছি, কোনো কিছুর পরিপ্রেক্ষিতে আমরা বলতেছি, তার মানে 100% এখানে সো হবে। উত্তরটা কি হবে? সো হবে। সো তোমার এখন প্রশ্ন থাকতে পারে, যেমন কালকে একজন একটা সুন্দর কোয়েশ্চেন করছে যে ভাইয়া একই ধরনের কানেক্টর গুলোকে কি রিপিট করব কিনা। তোমার উত্তরটা আমি আজকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে সো লিখছি, এইখানেও কিন্তু একটা সো বা দেয়ারফর লেখার প্রবণতা আমরা দেখেছি। সো তুমি যদি জানো যে এখানে দেয়ারফরও লেখা যায়, তোমার মাথায় যদি এই ঘটনাটা থাকে, তাহলে তুমি এখানে সো না লিখে দেয়ারফর লিখে দাও, আর সোটা তুমি পরবর্তীতে লিখো। সো দেখো, ব্যাপারটা এইরকমই, তুমি যত বুঝার চেষ্টা করবা তত তোমার জন্য বেটার হবে, বেটার আউটপুট তুমি পাবা। তার মানে যেহেতু children follow their parents, so parents should be honest. Okay, dash they should be allowed to mix with those friends who are really honest, dash they build up their ক্যারেক্টার। তার মানে ড্যাশ দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস। তার মানে এখানে তো বলছে সো প্যারেন্টস শুড বি অনেস্ট, ড্যাশ দে শুড বি। তাহলে এখন তুমি এই লাইনটা চিন্তা করো, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে একবার তো ধাক্কা দিলাম বাবা মার ব্যাপারটা নিয়ে, যে দেখো যদি ছেলেদেরকে কি করতে হয়, ছেলেদেরকে মেয়েদেরকে যদি অনেস্ট বানাতে হয়, তাহলে অবশ্যই বাবা মাদেরকেও কি হইতে হবে? অনেস্ট হতে হবে। বিকজ তাকে দেখে দেখেই ওই ছেলে মেয়ে শিখবে, তাকে দেখে দেখেই ওই ছেলে মেয়ে শিখবে। তার মানে আমরা কিন্তু কালকে একটা ব্যবহার শিখেছিলাম মোর ওভারের। কিসের? মোর ওভারের। তাহলে দেখো, সেই মোর ওভারের কাহিনীটা শুরু হয়েছে এখান থেকে, যে চাইল্ডহুড হচ্ছে বেস্ট টাইম যখন শিশুদেরকে অনেস্টি শেখানো উচিত। বুঝছো? প্লিজ বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম ঘটনাটা শুরু হয়েছে এখান থেকে, যে চাইল্ডহুড হচ্ছে সঠিক সময় যখন চিলড্রেনদেরকে অনেস্টি শেখানো হয় বা হওয়া উচিত। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। এটা দেখা যায় যে শিশুরা কি করে? তাদের প্যারেন্টসদেরকে ফলো করে। সো প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই প্যারেন্টসদেরকেও অনেস্ট হতে হবে। ড্যাশ দে শুড বি, তার মানে এখানে কি ঘটনাটাকে শুধু বৃদ্ধি করতেছে না। তাহলে যে কোনো ঘটনাকে যখন শুধু বৃদ্ধি করবে, তখন আমরা মোর ওভারের ব্যবহার করব খুবই সিম্পলি, অর্থাৎ মোর ওভার দে শুড বি। আমি বুঝতে পারতেছি এই দেটা কারা, এই দেটা হচ্ছে মূলত এই প্যারেন্টসরা। এই দেটা কারা? এই দেটা হচ্ছে প্যারেন্টসরা। তাহলে মোর ওভার দে শুড বি বা প্যারেন্টস শুড বি অ্যালাউড টু মিক্স। ও সরি, একটু ভুল বললাম। দে কিন্তু প্যারেন্টস না, এই যে দেখছো ভুল হয়ে যায়, চিন্তা করতে হবে। দে কিন্তু অ্যাকচুয়ালি চিলড্রেনকে বুঝাইছে, ঠিক আছে? দেটা এখানে অ্যাকচুয়ালি কাকে বুঝাইছে? দে অ্যাকচুয়ালি বুঝাইছে চিলড্রেনদেরকে, নট প্যারেন্টস। ওকে, নট প্যারেন্টস। এই যে মুছে দিলাম, দেখছো চিন্তার অভাব। আমি কিন্তু তাহলে এই লাইনে চিন্তার অভাবে ভুগছি, এই জন্য কিন্তু আমি বলে ফেলছি দে হচ্ছে প্যারেন্টস না। এখানে দে হচ্ছে কে? বলো আমার সাথে বলো, এখানে দে হচ্ছে চিলড্রেনরা, ঠিক আছে? তাহলে মোর ওভার দে শুড বি allowed to mix with those friends who are really honest, ঠিক আছে? তার মানে অধিকন্তু তার উপর ওই চিলড্রেনদেরকে শুধুমাত্র তাদের সাথেই যুক্ত হতে দেওয়া উচিত। এই যে মিক্স আপ উইথ বা মিক্স উইথ দোজ ফ্রেন্ডস, সে সকল বন্ধু হু আর রিয়েলি অনেস্ট, যারা কিনা সত্যিকারের সৎ মানুষ ছোটবেলা থেকেই। ড্যাশ দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, তার মানে কখন বলো, এখানে কি টাইমকে বোঝাচ্ছে না? আমাকে বলো, এখানে কি টাইমকে বোঝাচ্ছে না? হ্যাঁ, বিসাইডসও ব্যবহার করা যাবে। ইয়েস, when they build up their character। তার মানে এখানে কিন্তু আমরা ইজিলি when ইউজ করতে পারি। কিভাবে আমি আবারও বুঝাই দিচ্ছি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, মুখস্থ করার কিছু নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুইটা লাইন পরে একটা মোরওভার বা বিসাইডস টাইপের কিছু বসাইতেই হতো। মোরওভারও ইউজ করা যায়, বিসাইডসও ইউজ করা যায়। যে বিসাইডস লিখছো, ভেরি গুড থিঙ্কিং। তাহলে বিসাইডস দে শুড বি কারা? চিলড্রেন। দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট, অর্থাৎ তাদেরকে অবশ্যই অ্যালাউ করতে হবে সে সকল বন্ধুর সাথে দেখা করতে বা উদ্বস করতে, যারা কিনা সত্যিকারের সৎ। ড্যাশ দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, যখন তারা তাদের ক্যারেক্টারটাকে বিল্ড আপ করছে। ওই শিশু বয়সটা তো কি একটা সময়কে বোঝাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে ওয়েন। সো অনেক চিন্তা করে ফেলি, কিন্তু সিম্পল চিন্তাটা করি না। সিম্পল চিন্তাটা করলে এখানে ওয়েন বসানোটা আমার সময়ের ব্যাপার মাত্র। তাহলে বলো, আমি যদি চিন্তা করে উত্তর করি, চিন্তা করে উত্তর করাটা কতটুক বেটার,
বেটার আউটকাম দেয় আমাদেরকে? বলো, অনেক অনেক বেটার আউটকাম দেয়। শুধুমাত্র একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে পারলেই একটা বেটার আউটকাম পাওয়া খুবই ইজি হয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি আরে সময় নাই, কি করব, এই করব, পড়বো কি পড়বো না, প্র্যাকটিস করব কি করব না, আমরা বেটার আউটকামটার জন্য চিন্তা করতে চাই না, তাই না? এম আই রাইট? আন্ডারস্ট্যান্ডেবল? আমাকে বলো আন্ডারস্ট্যান্ডেবল। দাস না, শেষেরটা দাস দেওয়াটা যাবে না। আমি একদম বুঝাই দিলাম যে সময়কে নির্দেশ করা হয়েছে এখানে, স্পষ্টত সময়কে নির্দেশ করা হয়েছে। যেহেতু স্পষ্টত সময়কে নির্দেশ করা হয়েছে, এখানে আসলে দাস না বসিয়ে হোয়েন বসালেই হয়ে যাবে। এইখানে দাস না বসিয়ে হোয়েন বসালেই হয়ে যাবে, এবং হোয়েন বসানোটাই যুক্তিযুক্ত। ওকে, গট ইট? বলো আমাকে, গট ইট অর নট? দ্রুত দ্রুত বলো। তাহলে এই কোয়েশ্চেনটা একটু দেখো সবাই, সবাই লেটস গিভ ইট এ লুক। এটার ভিতরে একটু নজর দাও, কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও, কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও এবং কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও এবং দেখো। সবার দেখা শেষ হয়েছে? দেখা শেষ হয়েছে? আমাকে বলো। দেখা শেষ হইলে আমরা পরেরটা প্র্যাকটিস করা শুরু করব, ঠিক আছে? সবাই পড়ে ফেলেছি? ঠিক है ডান। চলো নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান। আমরা অলরেডি দেখতে পাচ্ছি নেক্সট ওয়ানটা কোনটা মজার একটা, মজার 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 একটা কোয়েশ্চেন, মজার একটা কোয়েশ্চেন। চলো এই কোয়েশ্চেনটা শুরুতে সবাই অ্যান্সার করতে পারবে, আই নো দ্যাট। তাহলে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড ড্যাশ অল কাইন্ডস অফ। তাহলে এই লাইনটা দেখার পর অ্যান্সার করতে পারবে না এমন কোন স্টুডেন্ট এখানে না, আমি জানি। তাহলে কিপ ইন মাইন্ড দ্যাট, এইটা একটু মুখস্থ রাখবা। কিপ ইন মাইন্ড দ্যাট তার মানে কোনো কিছুকে কি রাখা? মাথার ভিতরে রাখা। কিপ ইন মাইন্ড দ্যাট। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা আপামোর জনতা সবাই অ্যান্সার করতে পারবে, সবাই অ্যান্সার করতে পারবে। এইটা অ্যান্সার করা কোনো ব্যাপারই না, এটা অ্যান্সার করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ ভাইয়া ক্লাসগুলো করতে থাকো, ক্লাসগুলো করতে থাকো। যেখানেই প্রবলেম হয় আমাকে জানাও, ডিসকাশন গ্রুপে জানাও, ইনশাল্লাহ হয়ে যাবে, সব উত্তর পাবে ইনশাল্লাহ। তাহলে দেখো কি বলছি, উই শুড অলওয়েজ, আমাদের সব সময় মনে রাখতে হবে। অলওয়েজ কোন পার্টস অফ স্পিচ? বাচ্চারা একটু লিখে ফেলো। অলওয়েজ কোন পার্টস অফ স্পিচ? অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই না? তাহলে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট all kinds of physical exercise are not suitable for all। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই সুইটেবল ফর এর আগেও পরীক্ষায় আসছে, তোমাদের বেলাতেও আসবে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে ফেলো। সুইটেবল ফর উপযুক্ত, উপযুক্ত। সুইটেবল ফর মানে কি? উপযুক্ত, ঠিক আছে? তাহলে সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ সবার জন্য উপযুক্ত না। ড্যাশ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস। এখন আমাকে বলো, যখন একজন একটা ঘটনা বলল, তার মানে কি? ধরো আমি আর তুমি একটা জিমে গেলাম, কথার কথা, এখানে যারা আসো ইন্ডিভিজুয়ালি সবার সাথেই আমি বলতেছি গল্পটা, চিন্তা করে নাও। সো তুমি আর আমি একটা জিমে গেলাম। এখন আমার যে শরীরের অবস্থা, ধরো আমার ওজন হচ্ছে 85+, ঠিক আছে? কথার কথা ধরে নাও। তো তোমার ওজন হচ্ছে 60+ অথবা 55+। তাহলে তোমার আর আমার ওজনের একটা তফাৎ আছে। আমরা সবাই বিএমআই সম্পর্কে টুকটাক জানি, আমাদের সায়েন্সে পড়তে হবে বিএমআই মানে সম্পর্কে জানতে এমন তো কথা না, বিএমআই সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তাহলে এই যে বডি মাস ইন্ডেক্সের একটা ব্যাপার আছে, অর্থাৎ কার ওয়েটটা কেমন, সে আসলে ওভারওয়েট কিনা বা সে আন্ডারওয়েট কিনা, এই যে ব্যাপারগুলো কেন বলে? তার কারণ হচ্ছে প্রত্যেকের একটা আলাদা স্ট্রাকচার আছে, গাঠনিক একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ওকে, সো এখন তোমাকে আমাকে যদি একই ধরনের ডায়েট, একই ধরনের জিম মানে ফ্যাসিলিটিসে যেই ধরনের এক্সারসাইজগুলো করতে বলে, উইল ইট বি পারফেক্ট?
এটা কি পারফেক্ট হবে? আমি আর তুমি যদি একই ডায়েটে থাকি, ইদার তুমি মরবা নাহলে আমি মরবো। কারণ আছে, কারণ কি, যদি খুব বেশি বেশি খাইতে বলে আমি শুধু খেয়েই যাব, অ্যান্ড তুমি অতিরিক্ত ওজনের পথে সামনে হাত বাড়াবা। আবার যদি কিছুই খেতে না বলে, তাহলে আমি না খেয়ে হয়তো কিছুটা আমার যে ফ্যাট জমা হয়েছে সেখান থেকে গ্লুকোজ হয়ে হয়ে আমি বেঁচে যাব, আবার এক্সারসাইজ করার পরেও আমি ঠিকঠাক হয়তো থাকবো, কিন্তু তোমার অবস্থা পুরোই কাহিল হয়ে যাবে। সো ইট মিনস যে যখন তুমি কাউকে একটা ব্যাখ্যা দিচ্ছ, যেমন ওরা বলছে, ওরা যখন বলতেছে যে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ডেড, তার মানে অবশ্যই তোমাকে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তাহলে ওইটার পিছনে একটা কারণ আছে, রিজন আছে, এন্ড দ্যাটস ওয়াই যখনই কোনো রিজনকে তুমি ব্যাখ্যা করবা তখনই সামনে বিকজ শব্দটা আসবে। কোন শব্দটা আসবে? বিকজ শব্দটা। তার মানে কি? বিকজ, এখানে কি বসবে? বিকজ হবে। তাহলে বিকজ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, সবার এক ধরনের ক্যাপাসিটি নেই, সবার এক ধরনের ক্যাপাসিটি নেই। তাহলে এই ক্ষেত্রে বিকজ দেওয়াটা যুক্তিযুক্ত আমার মতে। এখানে যদি তুমি ইনফ্যাক্ট দাও, ইনফ্যাক্টও হবে, ইনফ্যাক্ট দিলেও হবে, কিন্তু আমি যেই ঘটনাটা ব্যাখ্যা করলাম আমার অ্যাঙ্গেলে আমি যেভাবে ব্যাখ্যা করলাম সেভাবে বিকজ দেওয়া যায়। আবার তোমার অ্যাঙ্গেলে তুমি ইনফ্যাক্ট কেন দিছো সেটাও বলে দিচ্ছি। তুমি এখানে বোঝাতে চাচ্ছ একজন স্পিকার, সে কথা বলতেছে, সে অলরেডি বলছে যে সবার জন্য সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক না, কারণ প্রকৃতপক্ষে, আমি বলছি কারণ, তুমি বলছো প্রকৃতপক্ষে, তাহলে প্রকৃতপক্ষে মানে ইনফ্যাক্ট ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস। সো দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের লাইনে যাই। পরের লাইনে বলেছে ড্যাশ হার্ডার এক্সারসাইজ ড্যাশ রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল। তার মানে ড্যাশ হার্ডার এক্সারসাইজ, এখন আমাকে বুঝতে হবে যে এখানে ড্যাশটা কি। আমি গতকাল তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম, এই জন্য বল যে বেসিক ক্লাসগুলোর সাথে সমন্বয় করা শিখতে হবে, পড়তে হবে, ক্লাসগুলো দেখতে হবে। তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? যখন কোনো কিছুর বর্ণনা দিতে যাই, যখন কোনো কিছুকে আমরা ব্যাখ্যা করতে যাই, বা তার কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেই, বা তার কিছু ঘটনাকে আমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করি, তখন আমরা এক্সাম্পল দিই। আর এক্সাম্পল যখন দেই তখন আমাদেরকে অবশ্যই ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ইউজ করা উচিত। তাহলে অবভিয়াসলি আমার ফুল স্টপের পরে, তাই এফটা বড় হাতের, তাহলে আমি কি বলতে পারি? ফর এক্সাম্পল। কি বলতে পারি? ফর এক্সাম্পল। আবার কি বলতে পারি? ফর ইনস্ট্যান্স। কি বলতে পারি? ফর ইনস্ট্যান্স। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল। তাহলে কি বললাম? যে ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ, ঠিক আছে, ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ। এখন হার্ডার এক্সারসাইজ এক্সারসাইজের একটা ক্যাটাগরিতে পড়ে, হার্ডার এক্সারসাইজ এক্সারসাইজের একটা ক্যাটাগরিতে পড়ে, হার্ডার, মাইল্ড এক্সারসাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে সিম্পল এক্সারসাইজ, এগুলো সব ক্যাটাগরাইজড। তাহলে ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ ড্যাশ রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স, তাহলে হার্ডার এক্সারসাইজের ভিতরে পড়ে রেসলিং আর জিমন্যাস্টিক্সটা, হার্ডার এক্সারসাইজের ভিতরে পড়ে রেসলিং আর কি জিমন্যাস্টিক্সটা, কারণ এই দুইটাই কিন্তু একটু ভারী সারি জিনিস, সহজ কথা না, ঠিক আছে। সো ইন দ্যাট সেন্স, ইন দ্যাট কেস আমাদেরকে সাচ অ্যাজ ব্যবহার করতে হবে। তার মানেটা কি? যখন বাক্যের মাঝখানে আমরা যখন একটা ঘটনাকে আরো বেশি প্রলং বা প্রবর্ধিত করতে চাই, যেমন হার্ডার এক্সারসাইজকে আমরা আরো বেশি ক্লাসিফাই করতে চেয়েছি, তখন আমাদেরকে সাচ অ্যাজ ব্যবহার করতে হবে। শুধু অ্যাজ ইউজ করব না, কি ইউজ করব? সাচ অ্যাজ। কি ইউজ করব? সাচ অ্যাজ, সাচ অ্যাজ, ঠিক আছে। তাহলে হার্ডার এক্সারসাইজ such as wrestling and gymnastics are suitable for young people dash they have energy to perform them। তার মানে এইখানে একটা সহজ কথা বলা হয়েছে যে উদাহরণস্বরূপ হার্ডার এক্সারসাইজ গুলো যেমন কিনা জিমন্যাস্টিক্স এন্ড রেসলিং, এগুলো উপযোগী কাদের জন্য? ইয়াং পিপল বা ইয়াং পারসনসদের জন্য। কেন সেটা? তাহলে এই যে কেন শব্দটা আসছে, তার মানে এখানে আমরা বিকজ অথবা অ্যাজ ব্যবহার করতে পারি। সো যেহেতু আমি অলরেডি একবার বিকজ ইউজ করছি, আমি এখানে অ্যাজ ব্যবহার করব, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। সো ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট হাউ ইউ কোপ উইথ দিস থিংস। তুমি কিভাবে কোপ উইথ করবা, তুমি কিভাবে মানায় নিবা এই জিনিসটার সাথে, কিভাবে অ্যান্সার করতে হয়, অ্যান্সারটা কেন আসতেছে, কোন অ্যাঙ্গেলে আসতেছে, যত বেশি এইটাকে তুমি চর্চা করার চেষ্টা করবা তত তোমার উত্তর আসবে, তুমি তত উত্তর লিখতে পারবা। তার মানে বলতেছে যে সুইটেবল ফর ইয়াং পিপল অ্যাজ দে হ্যাভ এনার্জি, কারণ তাদের আছে এনার্জি কি করার জন্য? তাদের আছে এনার্জি টু পারফর্ম, ইনফিনিটিভ, টু পারফর্ম দেম। ওকে, উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক মাইল্ডার এক্সারসাইজ। আমি কিন্তু বলেছি
বলেছি যে এই যে এক্সারসাইজের ধরনটা অনেকগুলো ধরন আছে, তাহলে এখানে আমরা আরেকটা ধরন পেয়ে গেলাম। সেটা কি ধরন? সেটা হচ্ছে মাইল্ডার এক্সারসাইজ। কি এক্সারসাইজ? মাইল্ডার এক্সারসাইজ, মানে যেটা একটু মানে কম শক্তি প্রয়োগ করতে হয়, অল্পতেই ইজিলি করে ফেলা যায়। তাহলে এইখানেও কিন্তু কিছু উদাহরণ দেওয়া আছে, ওয়াকিং, জগিং। তাহলে আমরা বলছিলাম কি সাচেস ব্যবহার করা যায়, তবে আমার কিন্তু সেই শীটে আরেকটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে লাইক। সেই ওয়ার্ডটা কি? লাইক। আর ভাইয়া বলছি এখানে তুমি সাচেস করলেও কোথাও কোথাও মার্কস দিয়ে দিবে, বাট কোনো টিচার যদি একটু বেশি পারফেকশন চায়, সে হয়তো এখানে সেইটাকে গ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত নাও করতে পারে। এই সেম কথাটা আমি রাইটিং এও বলি বারবার, যে তোমরা একই টাইপ অফ ওয়ার্ডস বারবার ইউজ করিও না, একই ধরনের সেন্টেন্সের প্যাটার্ন বারবার ইউজ করিও না। এইটাই একজন টিচার চায়। তোমরা বারবার জিজ্ঞাসা করো না যে রাইটিং কিভাবে হবে, কোন টপিক পড়বো, বা টপিক বাদ দাও, স্ট্রাকচার রাখো মাথার ভিতরে, যে প্রত্যেকটা স্ট্রাকচার কেমন, অ্যাপ্লিকেশন কেমনে লিখতে হয়, রিপোর্ট কিভাবে লিখতে হয়, মেইল কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, স্টোরি কিভাবে লিখতে হয়, স্ট্রাকচার তোমার মাথায় রাখো। আর সেন্টেন্স গঠনের সময় যেন তুমি এই যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আছে সেগুলো না করো, সেটা মাথায় রাখো। আর ওয়ার্ডস চুজ করার ক্ষেত্রে তুমি সামঞ্জস্য রাখো, যে বারবার একই কথা বারবার বলতেছো কিনা, টেন্ডেন্সিটা তোমার একই আসতেছে কিনা। সো এখানে যদি তুমি সাচেস লিখো, লিখতে পারো, বাট সাচেস লিখলে এখানে অ্যান্সার হালকা হয়ে যাবে। রেদার দেন তুমি এখানে লাইক লিখো। এই লাইকটাও উদাহরণ স্বরূপ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কি বলছে? উইকার পিপল, উইকার অ্যান্ড ওল্ড পিপল, যারা একটু বয়স্ক এবং কম শক্তিশালী, তাদের উচিত শুড টেক দ্য মাইল্ডার এক্সারসাইজ লাইক ওয়াকিং, জগিং অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ওভার এক্সারসাইজ নেভার ডাস গুড ড্যাশ ইট ব্রেকস ডাউন দ্য হেলথ। তার মানে এখানে সুন্দর করে ঘটনার দুটা বলছে যে ওভার এক্সারসাইজ মানে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত কসরত। কিছু আছে যে প্রথম দিনে গিয়ে অতিরিক্ত কসরত শুরু করে দেয়, না, ইটস নট গুড ফর ইউ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার শরীরের জন্য কতটুক দরকার, তুমি কতটুকু পরিশ্রম করতে পারো। তুমি হয়তো প্রথম দিন 15 মিনিট হাঁটলা, পরের দিন 18 মিনিট হাঁটলা, পরের দিন 20 মিনিট হাঁটলা। প্রথম দিনই আমি 1 ঘন্টা হাঁটবো, আমি শেষ, পরের দিন আর এনার্জি পাবো না হাঁটার। দ্যাট ইজ নট গুড, রাইট? তাহলে আমরা কি বলতেছি? যে ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম কখনোই কারোর জন্য ভালো করে না, বরং এটা ব্রেক ডাউন করে হেলথের। এই যে বরং শব্দটা, এই বরং শব্দটাকে আমরা রেদার হিসেবে ইউজ করতে পারি। কি হিসেবে ইউজ করতে পারি? কানেক্টরসে রেদার। ঠিক আছে? তাহলে এইখানে আমি রেদার হিসেবে চিন্তা করেছি, তুমি হয়তো আবারও সেই বিকজ হিসেবে চিন্তা করতে পারো, যে হ্যাঁ আমি এখানে বিকজ মানে কারণ এই হিসেবে চিন্তা করতে পারো। চিন্তার প্রসারে কিন্তু কারো কোনো বাধা নাই। তুমি যদি এখানে বিকজও দাও, টু বি অনেস্ট অনেকে উত্তর দিয়ে দিবে, বাট এইখানে বিকজ না দেওয়াটাই বেটার। সো এই ক্ষেত্রে রেদারটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে? তার মানে ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড because it breaks down the health এর থেকে over exercise never does good rather it breaks down the health, এইটা বেটার সাউন্ড করে। ঠিক আছে, তারপরে কি বলতেছে? তারপরে বলতেছে ড্যাশ উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজেস। তার মানে একবার এখানে রেদার ইউজ করে ফেলেছি, তাই না? তাহলে এখন আমি কনক্লুশনে যাব, কারণ আলটিমেটলি আমি অনেক ব্যাখ্যা করলাম যে উইকার পিপল কি করবে, স্ট্রঙ্গার পিপল কি করবে, এন্ড আলটিমেটলি কি হবে না হবে। সো এখন আসো ঘটনা কি? ড্যাশ উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ। আমরা ইদার সো ব্যবহার করব অথবা দেয়ার ফর ইউজ করব। সো ব্যবহার করতে পারি, দেয়ার ফরও ইউজ করতে পারি কনক্লুশন টানার জন্য। ঠিক আছে? তাহলে সো বা দেয়ার ফর উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজেস, আমাদের সেই সকল এক্সারসাইজেস সবসময় নেওয়া উচিত। দেখো দোজ হচ্ছে প্লুরাল ডেমনস্ট্রেটিভ, এটা হচ্ছে প্লুরাল নাউন, এইরকম সামঞ্জস্য রাখতে হবে। তুমি যদি দোজ এক্সারসাইজ লিখো তাহলে এটা কিন্তু ভুল, এই সেন্টেন্সটা এই অংশটা ভুল হয়ে যায়। বুঝতে পেরেছো? সেই ভুলটা কিন্তু আমাদের করা যাবে না, রাইট? এই ভুলটাকে আমরা করব? কখনোই করব না। ঠিক আছে? তাহলে আমরা কি বলেছি? দেয়ারফর উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজেস ড্যাশ উড সুট আস। তাহলে আমাকে বলো এখানে কি হবে? এখানে দোজ এক্সারসাইজেস হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ? এটা একটা নাউন ফ্রেজ, এটা নাউন অ্যান্টিসিডেন্টের মতো। এইখানে আবার কি আছে? এখানে আছে মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে একটা ভার্ব আছে। সো অবভিয়াসলি এই যে এখানে যেহেতু ভার্বটা ছিলই এবং এরপরে আবার যেহেতু একটা নাউন ফ্রেজ বসেছে, এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি। তাহলে অফকোর্স এক্সারসাইজ হচ্ছে বস্তুগত জিনিস, তাই এখানে আমরা which লিখতে পারি। which কি লিখতে পারি? which। আমি আগেই বলেছিলাম যে which আর that হচ্ছে অবজেক্ট বা বস্তুর জন্য
প্রেফারেবল, ঠিক আছে, দ্যাটও লিখতে পারো। তাহলে উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজেস হুইচ উড স্যুট আস বা দ্যাট উড suit us, ওকে। তারপরে কি বলছে লাস্ট লাইনে কি বলছেন, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রিজার্ভেশন অফ গুড হেলথ। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজটা আমাদের সঠিক স্বাস্থ্যটাকে প্রিজার্ভ করার জন্য খুবই ইফেক্টিভ একটা ওয়ে। সো দিস ইজ রিয়েলি নাইস লাইন, ইট ড্যাশ বিল্ডস আওয়ার ক্যারেক্টার। তাহলে এখানে কি বসাবা বলো তো? তাহলে তুমি দেখো এই সব ঘটনা শেষ, এই লাইনটার উপর ফোকাস দাও। তুমি আগের আর কোনো লাইন এখন আর টাকাবা না, এখন তোমার সব ফোকাস এখানে, যে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে কি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রিজার্ভেশন অফ গুড হেলথ। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজকে এখানে একটু কি করা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে, যে ফিজিক্যাল এক্সারসাইজটা গুড হেলথের প্রিজার্ভেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফিজিক্যাল এক্সারসাইজের পরিবর্তে এখানে ইট লেখা হয়েছে, তাহলে ইট ড্যাশ বিলস, এখানে অবভিয়াসলি একটা অ্যাডভার্ব বসবে, এটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি, কারণ এখানে বিলস যদি হয় আমার একটা ভার্ব, তাহলে ভার্বকে প্রিমোডিফাই করতে পারে অ্যাডভার্ব, তাহলে অবভিয়াসলি আমরা এখানে অলসো লিখে দিব, সিম্পল, ইট অলসো বিল্ডস আওয়ার ক্যারেক্টার। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু শুধুমাত্র তোমার হেলথকে প্রিজার্ভ করে তা না, ফিজিক্যাল এক্সারসাইজ তোমার ক্যারেক্টারটাকেও বিল্ড করতে হেল্প করতে পারে। এটা কিন্তু একটা বিশাল বড় একটা কথা বলছে, ইটস ট্রু। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু ছোট মানুষ, এখনো লাইফ অনেক দেখা বাকি তোমাদের, আমাদের অনেকের অনেক মুদ্রা অভ্যাস, বাজে কিছু অভ্যাস থাকে, তাই না? আমরা অনেকে টাইমলিনেসটাকে গুরুত্ব দেই না, মানে সময়ানুবর্তিতাকে। আমরা অনেকে অনেক কিছু খুচরা বাজে অভ্যাস গড়ে তুলি, যেগুলো ছাড়া আমরা সহজে চলতে পারি না। সো যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, ফর এক্সাম্পল কেউ ওয়াকিং করে, জগিং করে, কেউ হয়তো বিকালে ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, বা ভোর সকালে নামাজের পর কোথাও গিয়ে একটু যে কোনো কিছু করে, তাদের কিন্তু বাজে অভ্যাসগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে তারা, কারণ তার মন সবসময় চাঙ্গা থাকে, ফুরফুরা থাকে। সো এই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আজানের বিরতি, আমরা আজানের বিরতির পরে আরেকটা প্র্যাকটিস শুরু করবো। সো সবাই একটু নিশ্চুপ থাকি।
ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ক্যান ইউ গাইজ লিসেন টু মি? আমাকে একটু বলো, আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলে ফেলো। তাহলে আমরা আরও একটা কোয়েশ্চেন সলভের দিকে চলে আসবো, এই কোয়েশ্চেনটা হচ্ছে এডুকেশন নিয়ে। একটু আগেরটা ছিল ফিজিক্যাল এক্সারসাইজ, আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যখনই গ্রামারের আইটেমগুলো আমরা পড়ছি তখন কিন্তু আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে কি যে এই যে টপিকগুলো এগুলো কিন্তু আমাদের প্যারাগ্রাফ রিলেটেড, স্টোরি রিলেটেড। সো এগুলো যদি একটু ভালো করে পড়ি তাহলে এগুলো আমাদেরকে রাইটিং পার্টে বুস্ট দিবে। কেমন বুস্ট দিবে? এইখান থেকে অনেক ধরনের সেন্টেন্স তুমি সেখানে ব্যবহার করতে পারবা, খুব ইজিলি ব্যবহার করতে পারবা। সো ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড যে আমার কোন জায়গায় কোন অংশটা ব্যবহার করতে হবে, এইটা করতে পারলেই হয়ে যাবে কাজ। তাহলে দেখো এখানে যে কোয়েশ্চেনটা করছে এটা এডুকেশন নিয়ে, বলছে এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। আমরা তাছাড়াও জানি এসেনশিয়াল হচ্ছে এমন একটা শব্দ যার সাথে কিন্তু টু ও বসে, যার সাথে কিন্তু ফর ও বসে। সো দুইটা প্রিপোজিশনই আমরা সাধারণত ব্যবহার করে থাকি এসেনশিয়ালের সাথে, ঠিক আছে? তাহলে এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, রাইট? এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। আচ্ছা, পরের অংশটায় যাই। ড্যাশ উই আর প্রপারলি এডুকেটেড, সরি, ড্যাশ উই আর নট প্রপারলি এডুকেটেড, উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি। তাহলে প্রথমে আমাদের এডুকেশন নিয়ে বলা হইল যে এডুকেশন আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল সেটা, তাই না? এটার ইম্পর্টেন্সটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখন আসো পরের অংশে কি বলছে, দেখো পরের অংশে কি বলছে। পরের অংশে বলছে উই আর নট প্রপারলি এডুকেটেড। আমি আগাবো কিভাবে? আমি এই ধরে আগাবো যে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ডান। এখন নট প্রপারলি এডুকেটেড মানে যদি আমরা শিক্ষিত না হই, এই নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, প্রপারলিও একটা অ্যাডভার্ব, এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি, ঠিক আছে? তার মানে আমরা যদি সঠিক উপায়ে এডুকেটেড না হই বা আমাদেরকে যদি এডুকেটেড করা না হয়, এটাকে V3 মানে পাস্ট পার্টিসিপল রূপও চিন্তা করা যায়, প্যাসিভ মোডে, হোয়াট এভার, তাহলে উই ক্যান নট লিভ। তাহলে আমরা যেহেতু ক্যান নট পাচ্ছি মানে ক্যান পাচ্ছি, তার সাথে সাথে ভার্বের বেস ফর্ম পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা সাধারণত কি ইউজ করে থাকি? ইফ অথবা আনলেস। আনলেস আমরা ইউজ করতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু এইখানে অলরেডি নট আছে, নট মানে না, সো আমি যদি আনলেস ব্যবহার করি তাহলে সেটা রিডান্ডেন্সি হয়ে যাবে, কারণ আনলেস মানে হচ্ছে যদি না, আবার এখানে নট আছে অলরেডি, সো আনলেস ব্যবহার করা যাবে না, এখানে উত্তরটা হবে ইফ। আমি জানি ভাইয়া এত ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল কি, এই জন্যই ব্যাখ্যা দিলাম যাতে করে এরকম কোনো একটা সেন্টেন্স যদি আবারও পাও তাহলে তুমি যেন চুজ করতে শিখো। তাহলে ইফ উই আর নট properly educated, we cannot live an honorable life in society. It teaches us dash how to earn. দেখো ড্যাশ হাউ টু আর্ন বাট অলসো। তাহলে আমি তোমাদেরকে বলছি কালকে বারবার পড়ানোর সময় যে এইটা পরীক্ষায় আসছে, বাট অলসো পরীক্ষায় আসছে। তাহলে বাট অলসো যেহেতু এখানে আছে, তুমি কিচ্ছু চিন্তা করার দরকার নাই, তুমি এখানে জাস্ট নট অনলি অ্যান্সারে দিয়ে দিবা। কি দিবা? নট অনলি দিয়ে দিবা, এই যে শেষ। তাহলে এইটা আমাদেরকে শুধুমাত্র শিক্ষা দেয় না, নট অনলি টু আর্ন মানি বাট অলসো হোয়াট, বাট অলসো হাউ টু স্পেন্ড। আচ্ছা, অর্থাৎ শিক্ষা কিন্তু আমাদেরকে মানি অর্জন করতেও শেখায়, আবার সেটাকে কিভাবে স্পেন্ড করব সেটাকেও শেখায়। ড্যাশ ইট টিচেস ড্যাশ টু লিভ ইন অ্যামিটি। অ্যামিটি মানে বন্ধু ভাবাপন্ন, অর্থাৎ শান্তিপূর্ণভাবে বন্ধুত্বের বন্ধনে থাকার যে প্রসেসটা সেটাকে আমরা অ্যামিটি বলছি। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যখন আমি শুরু করব, হাউ উইল উই থিঙ্ক, আমরা কিভাবে থিঙ্ক করব বল? আমরা থিঙ্ক করব এইভাবে যে ড্যাশ ইট টিচেস, অর্থাৎ কি তার উপর, তার উপর। প্রথম কথা দেখো, প্রথম বলছে এডুকেশন ইম্পর্টেন্ট। আমরা যদি এডুকেটেড ঠিকভাবে না হই আমরা কিন্তু ভালো মতো একটা সম্মানজনক লাইফ, অনারেবল লাইফ লিড করতে পারবো না। অনারেবল একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইট টিচেস আস নট অনলি টু আর্ন মানি বাট অলসো টু স্পেন্ড মানি। তার মানে এখানে সি নাম্বারটাকে আমরা অ্যান্সার দিতে পারি কি বিসাইডস অথবা মোর ওভার। মোর ওভারটাই বেশি ইজি, আমি সবসময় বলি বিসাইড শব্দটাও ইজি, বিসাইড শব্দটাও যে চিনে না কেউ তা না, বাট মোর ওভার যদি বসাতে পারো তাহলে কোনো সমস্যা নেই। মোর ওভার অথবা অ্যাগেইন, ইভেন অ্যাগেইনও ব্যবহার করতে পারো। তবে বিসাইডসটা যদি
কম ব্যবহার করতে পারো বেটার, ঠিক আছে, বেটার। আচ্ছা, তাহলে অলরেডি আমরা হাউ টু এর ব্যবহারটা দেখছি, দেখো এইখানে দেখছি হাউ টু এর ব্যবহারটা। সো এখানে মোরওভার ইট টিচেস হাউ টু লিভ ইন অ্যামিটি। তাহলে এইখানে একদম মানে বুঝি আর না বুঝি হাউ টু অ্যান্সার আমি দিতে পারবো। আমি বুঝি কম বুঝি, আমি যদি সেন্টেন্সের গঠন বুঝি, তাহলে এখানে হাউ টু অ্যান্সার দেওয়াটা আমার জন্য কোনো ব্যাপারই না। তাহলে হাউ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স ইন সোসাইটি ড্যাশ উই মাস্ট গেট প্রপার এডুকেশন। এখন একটু চিন্তা কথা, কারণ কি, কারণ এতক্ষণ আমরা এডুকেশন আমাদেরকে কি দেয়, এডুকেশনের ফলে আমরা কি পেতে পারি, এডুকেশন আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, এই জিনিসগুলো নিয়ে পড়েছি। তাহলে এটা একটা কনক্লুশন দেওয়ার সময় এসেছে না? আমাকে বলো কমেন্ট, এটাকে কি একটু কনক্লুড করতে হবে না? এটাকে কি একটু পরিসমাপ্তি দিতে হবে না? তাহলে পরিসমাপ্তি দিতে হলে আমরা কি ব্যবহার করি? সো অথবা দেয়ারফর। তাহলে আমরা পরিসমাপ্তি দিয়ে দিচ্ছি। দেখো প্যাটার্ন কিন্তু ঘুরে ফিরে প্রায় একই রকম প্রত্যেকটা কোয়েশ্চেনে। লেট মি টেল ইউ ডিয়ার স্টুডেন্টস, একই টাইপের কোয়েশ্চেন, বিশ্বাস করো আর না করো। কোয়েশ্চেন ভালো মতো দেখো না, তাই হয়তো খুব কঠিন লাগে। দু একটা কঠিন আছে, আমি বলবো না যে কঠিন নাই। দু একটার গল্প একটু অন্যরকম, প্লট অন্যরকম, টুইস্ট অন্যরকম, কিন্তু বাকি 80% কোয়েশ্চেন একই টাইপের। 80% কোয়েশ্চেন একই টাইপের। এই কথাটা এখন বিলিভ করো আর না করো, ইট ইজ আপ টু ইউ গাইজ, ঠিক আছে? তাহলে তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এইটা কোনো কঠিন কিছুই না, এই টপিকটা কিছুই না কঠিন আসলে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ড্যাশ উই শুড বিয়ার ইন মাইন্ড। এখন দেখো আমি যে বিয়ার ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড, আমি যখন এটা দেখছি আমি আগেই দ্যাট লিখবো। আমি পারি আর না পারি, আমি আমার খাতার ভিতরে লিখে রাখবো কিপ অথবা বিয়ার, তারপরে ইন মাইন্ড দ্যাট। দেখো কিছু জিনিস আমি এত বেশি ব্যাখ্যাই করব না, কিছু জিনিস আমি বেশি ব্যাখ্যাই করতে যাব না। অনেক কিছু তো ব্যাখ্যা করে পড়ি, কিন্তু সব ব্যাখ্যা করবো না। যেমন এটা ব্যাখ্যা করার কিছুই না, আমি এখানে দেখছি আগে দ্যাট দিয়ে দিছি, তারপর আমি উপরে যাবো। আচ্ছা দেখি তো, ড্যাশ উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন। তার মানে কি, এখানে এই জিনিসটাকে আবারও ব্যাখ্যা করছে। তার মানে এখন যেহেতু এটাকে একটু আবার ব্যাখ্যা করছে, তাই আমি এখানে কি দিতে পারি, আমি এখানে অলসো ব্যবহার করতে পারি। অলসো কি ব্যবহার করতে পারি? আমি অলসো ব্যবহার করতে পারি। অলসো একটা অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে। তার মানে therefore বা so we must get proper education also we, তাছাড়াও এখন তুমি বলতে পারো তাছাড়া বলতেছেন, অলসো দিচ্ছেন, বিসাইডস দিলে কি হয়? আচ্ছা দাও, এই যে তোমাদের জন্য বিসাইডসও লিখে দিলাম, ঠিক আছে? বিসাইডসও লিখে দিলাম, যেহেতু তাছাড়া বলতেছি তাই বিসাইডস লেখাটা মানে একরকম ফরজ হয়ে গেল আর কি। তাহলে অলসো অর বিসাইডস উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট। এডুকেশন শুধুমাত্র যা আমরা শিখি এডুকেশনাল ইনস্টিটিউশনে তা না, বাট অলসো ড্যাশ উই লার্ন। তাহলে ভাই নট অনলি হোয়াট বাট অলসো হোয়াট, নট অনলি হোয়াট বাট অলসো হোয়াট। দেখো এর থেকে সহজ আর কি আছে? এই কোয়েশ্চেনটা যদি তোমাদের পরীক্ষায় রিপিট করে, তোমরা তো দৌড়ায় অ্যান্সার করবা, বলো করবা না? তোমরা তো মনের আনন্দে ঢোল বাজাতে অ্যান্সার করবা, কি বলো? ভুল বলছি? একদম সোজা একটা জিনিস, তাই না? সোজা একটা জিনিস আসছে। তাহলে বাট অলসো হোয়াট উই লার্ন আউটসাইড দিজ ইনস্টিটিউশনস, অর্থাৎ আমরা এগুলোর বাইরে কি পড়ি। ড্যাশ এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। তার মানে এখন আলটিমেটলি এডুকেশনকে বলার সময় আসছে যে প্রকৃতপক্ষে এডুকেশন একটা লাইফ লং প্রসেস। সো খুব সিম্পল এই ফ্রেজাল জিনিসটাকে ইউজ করে দিব, এই যে ইনফ্যাক্ট এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। এখানে আর সো দেয়ারফর ইউজ করবো না, কেন? কারণ একবার আমি সো দেয়ারফর ইউজ করে ফেলেছি। সো ইট ইজ নাও মাই ডিউটি টু ইউজ ইনফ্যাক্ট এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। ইট বিগিনস জাস্ট আফটার আওয়ার বার্থ ড্যাশ এন্ডস অনলি ইন ডেথ। তাহলে কি হবে? এন্ড হবে, কারণ এই দুইটা অংশকে যুক্ত করেছে। এটা শুরু হয় আমাদের জন্মের পরপরই, ইট বিগিনস জাস্ট অনলি আফটার আওয়ার বার্থ অ্যান্ড এন্ডস অনলি ডেথ, অর্থাৎ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই জিনিসটা চলমান থাকে। এই শিক্ষা গ্রহণের প্রসেসটা চলমান থাকে, সেটা ইনস্টিটিউশনাল হোক, সেটা পারিবারিক হোক, সেটা সামাজিক হোক, যেটাই হোক না কেন, সেই প্রসেসটা চলমান থাকে। সো এইভাবেই তারা এই জিনিসটাকে কি করেছে? শেষ করেছে। সো আমি বারবার বলতেছি যে যত বেশি এই চিন্তাগুলো করা শিখবা, তত বেশি তোমার অ্যান্সারগুলো দেওয়া ইজি হবে এবং তুমি অ্যান্সার করতে পারবা। সো আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরা খাতা কলম হাতে নাও। আনটিল দেওয়ার দরকার নেই ভাইয়া,
আনটিল দেওয়ার দরকার নেই, কারণ আনটিল কেন দিব আমরা? আনটিল কোথায় ব্যবহৃত হয়? আনটিল ব্যবহৃত হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। সো আনটিলের ব্যবহারটা এখানে দরকার নেই, এইখানে এন্ড ব্যবহারটাই সঠিক। কারণ কি, ইট বিগিনস আফটার আওয়ার বার্থ, মানে এটা শুরু হয় আমাদের জন্মের পর পর, ড্যাশ এন্ডস অনলি ইন ডেথ, এবং শুধুমাত্র শেষ হয়। এবং কথাটা এমনিতেই চলে আসে, এখানে আনটিলের প্রয়োজনই নেই, আনটিলের প্রয়োজনই নেই, ঠিক আছে? এখানে নর্মালি অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া যাবে, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2022 করাবো। শোনো, আমি একটু বলে দিই তোমাদেরকে, আমি বলেছি, তুমি হয়তো ওই ক্লাসটা করোনি। আমি 2022 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাবো, সেগুলো টাইপিংয়ে আছে, প্রসেসে আছে, এবং সেগুলোর কানেক্টরস কেন, মডিফায়ার, সেগুলোর রাইট ফর্মস অফ ভার্বস, সেগুলোর কমপ্লিটিং সেন্টেন্স, গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস, তারপর হচ্ছে তোমার ন্যারেশন, সবই করাই দিব। 22 সালের কোয়েশ্চেন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব। সো টেনশন নাই, ওকে? নো টেনশন, ওকে? সো আজকে আমরা এখানেই শেষ করব। এই 3টার মাধ্যমে তোমাকে আরো 5টা মানে প্র্যাকটিস করার জন্য আমি বলতেছি, এবং আমি চেষ্টা করব আগামীকালও একটা ক্লাস নিয়ে ফেলতে, যাতে করে এই ধারাবাহিকতাটা থাকে এবং আমরা আরো কিছু প্র্যাকটিস করে ফেলতে পারি। সো প্লিজ একটু মনোযোগ দাও, কোথায় প্রবলেম হচ্ছে সেখানে বাড়ি দাও, এবং চিন্তার প্রসেসটাকে বাড়াও। আমি আবারও বলতেছি, আমি সারাদিন ক্লাস করলাম তোমাদেরকে নিয়ে, ধরো মনে করো সকাল থেকে সন্ধ্যা, কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত তোমার চিন্তার এই যে জটটা না খুলবে। তোমার জট খুলে দেওয়া আমার দায়িত্ব। আমি যদি সেটা খুলে দিতে না পারি, আমাকে কোয়েশ্চেন করতে থাকবা, কোয়েশ্চেন করতে থাকবা, এবং যেই পর্যায়ে এসে দেখবা যে তোমার কোয়েশ্চেন কমে যাচ্ছে, তখনই তুমি চিন্তা করতে পারবে যে না, এখন আমি আরেকজনকে শেখানোর জন্য উপযুক্ত অবস্থায় যাচ্ছি। সো বেস্ট অফ লাক, পড়তে থাকো, প্র্যাকটিস করো, হোপফুলি সবকিছুই ভালো হবে। টেক কেয়ার। আমি কিন্তু গত ক্লাসেই বলেছিলাম যে যখনই আমরা কানেক্টর সলভ করব, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রথম লাইনটা থেকেই বোঝার চেষ্টা করা যে আলটিমেটলি এই প্যাসেজটায় কার সম্পর্কে বা কি সম্পর্কে বলতে যাচ্ছে। আবারও বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমরা যখন কানেক্টর সলভ করতে যাব, আমরা এলো পাতারি দৌড়াবো না। আমরা কি করব? আমরা প্রথম লাইন থেকে একটু বোঝার চেষ্টা করব যে কোন টপিকটার উপর এই পার্টিকুলার কানেক্টরসটা বেসড অন, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কোন অ্যাঙ্গেলে এগোতে হবে। তাহলে এখানে দেখো কি বলছে, খুব ভালো করে একটু তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে উই মাস্ট বি অ্যাওয়্যার। খেয়াল করো, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, অ্যাওয়্যার অফ। আমি কিন্তু তোমাদেরকে বলেছি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে অনেক টেনশনে থাকো। আমি সবসময় বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কখনো মুখস্থ করে পড়া যায় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোতে যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। যেমন অ্যাওয়্যার অফ এবং কনসাস অফ, খুবই ইম্পর্টেন্ট, এগুলো একই রকম জিনিস। যারা এই ভিডিওটা রেকর্ডেড দেখবে তাদেরকে আমি বলবো সব সময় যখনই একটা টপিক পড়তেছি, ওই টপিকের উপর যে আমরা করতেছি ওই ঘটনাগুলোকে যেন আমরা খুব ভালো করে অবজার্ভ করি, ঠিক আছে? তাহলে উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। খেয়াল করো, এখানে স্মোকিং এর যে ডেঞ্জার্স গুলো আছে, অর্থাৎ আমরা যদি বলি যে ভয়গুলো, যে স্মোকিং করলে কি হতে পারে, এই ব্যাপারে বলা হয়েছে। এবং আমাদেরকে বলা হয়েছে যে উই মাস্ট বি অ্যাওয়্যার অফ, আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত। আমাদের অবশ্যই কি করা উচিত? সচেতন থাকা উচিত। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে অফটা, এই প্রিপোজিশনের পরে কিন্তু এখানে কি বসেছে? এই যে ভিআইএনজি, এটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসেও থাকে। সো রাইট ফর্মস অফ ভার্বসে এই টাইপের কোশ্চেন থাকতে পারে। অফের পরে তোমাকে হয়তো বলবে এই গ্যাপটাকে ফিল আপ করো। তাহলে উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং দিয়ে আমরা বুঝে ফেলেছি যে এই প্যাসেজটা অ্যাকচুয়ালি ধূমপান নিয়ে, এবং এই ধূমপান আমাদের দেহের জন্য কতটুকু ক্ষতিকর সেটা নিয়ে। তাহলে দেখো পরের লাইনটাই বলেছে ইট ইজ হার্মফুল টু আস ইন ভ্যারিয়াস ওয়েজ। তার মানে এই যে স্মোকিং, এই স্মোকিংটাকে সাবস্টিটিউট করেছে ইট। তাহলে বলা হচ্ছে যে স্মোকিং ইজ হার্মফুল টু ক্ষতিকর। আমি মাত্র যেই শব্দটা উচ্চারণ করলাম ক্ষতিকর, এইটা কিন্তু এই যে হার্মফুল টু। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে স্মোকিং আমাদের জন্য খুবই ক্ষতিকর, এবং সেটা বিভিন্ন উপায়ে, ইন ভ্যারিয়াস ওয়েজ। তাহলে এই যে টপিকগুলো, এই যে লাইনগুলো, ইন ভ্যারিয়াস ওয়েজ এর জায়গায় আমরা কিন্তু ইন মেনি ওয়েজও বলতে পারতাম। তারপরে কি বলেছে? তারপরে অংশটাই বলেছে ইট। ইট কি বল?
বলেছে ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস, তার মানে স্মোকিং যারা করে তারা বিভিন্ন রোগ শোকে ভুগে থাকে, অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের রোগ ধরা দেয়, শরীরের মধ্যে বাসা বাঁধে। তাহলে এগুলো কি কি? তাহলে আমরা বলছিলাম যখনই দেখো এখানে বলতেছে ইট কজেস মানে এটা ঘটায়, এটা কি করে? এটা ঘটায় ভ্যারিয়াস ডিজিজেস, বিভিন্ন ধরনের, ভ্যারিয়াস একটা অ্যাডজেক্টিভ, ডিজিজেস হচ্ছে একটা প্লুরাল নাউন। তাহলে বিভিন্ন ধরনের এই যে ডিজিজ গুলো যে ঘটাচ্ছে সেগুলো কি কি? দেখো তো এখানে ব্লাড প্রেশার আছে, হার্ট অ্যাটাক আছে, আরো অনেকগুলো আছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কি আছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে। তাহলে সবচেয়ে কমন আমি বলেছি বাক্যের শুরুতে থাকলে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এগুলো দিতে পারি, কিন্তু তাছাড়া আমরা কি করতে পারি, এইরকম এই যে সাচ অ্যাজ যদি বাক্যের মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে থাকলে আমরা সাচ অ্যাজ অথবা লাইক এগুলো ব্যবহার করতে পারি। মনে থাকবে? বলো আমাকে, মনে থাকবে? তাহলে বাক্যের মাঝখানে আমরা কি ইউজ করতে পারি? উদাহরণগুলোকে সিরিয়ালি বোঝাতে বাক্যের মাঝখানে আমরা ব্যবহার করতে পারি সাচ অ্যাজ কে। কাকে? সাচ অ্যাজ কে। ওকে ওকে, তাহলে পরের অংশটাই দেখো, পরের অংশটাই দেখো, পরের অংশটা দেখো। ওকে, সাচ অ্যাজ কে। তাহলে পরের অংশটাই কি বলছে খেয়াল করো, পরের অংশটাই বলতেছে যে কি কি আছে রোগগুলো, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এটসেট্রা। ড্যাশ ইট পলিউটস এয়ার। এখন প্রথম কথা হচ্ছে এর আগের লাইনটা ছিল ইট কজেস ডিফারেন্ট ডিজিজেস বা ভ্যারিয়াস ডিজিজেস সাচ অ্যাজ অমুক তমুক অনেকগুলো নাম। এখন এর পরের লাইনে আবার বলতেছে ড্যাশ ইট পলিউটস এয়ার। তার মানে আমরা বুঝতেছি যে পরের লাইনটায় জোর প্রদান করা হয়েছে, অর্থাৎ ওইটার সাথে সঙ্গতি রেখে আরো একটা ঘটনা, আরো একটা কারণ এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যে আগের লাইনগুলোর ধারাবাহিকতায় যদি কোনো কিছুকে জোর প্রদান করতে অধিকন্তু কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয় একটা সেন্টেন্সের শুরুতে, সেটা একটা অ্যাডভার্ব হতে পারে এবং সেটা হচ্ছে মোর ওভার। সেটা হচ্ছে কি? মোর ওভার। তুমি এখন বলতে পারো ভাই আমি তো বিসাইডস দিব, মোর ওভার আমার দিতে ভালো লাগে না। ঠিক আছে, তুমি বিসাইডসও দিতে পারবে, তুমি বিসাইডসও কি করতে পারবে? দিতে পারবে। তাহলে মোর ওভার ইট পলিউটস এয়ার অথবা বিসাইডস ইট পলিউটস এয়ার। তাহলে চিন্তা করা শিখতে হবে আমাদেরকে যে আমরা কোথায় কোন উত্তরটা দিব। আমি আবারও বলতেছি তুমি যত বেশি মনোযোগ দিবে এই জায়গায় তুমি তত ইজিলি অ্যান্সার লিখতে পারবে। এবং খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল এবং স্মল লেটার যেন ভুল না হয়। আমি বারবার বলি যেহেতু এটা ফুল স্টপের পরে শুরু হয়েছে তাই অবশ্যই এটা ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, তাহলে এছাড়াও এটা কি করে? এটা বায়ুকে দূষণ করে। আচ্ছা, ড্যাশ স্মোকিং, আবার দেখো আবারও বলতেছে ড্যাশ স্মোকিং causes harm to dash to the smokers dash to the non-smokers who remain by them। তার মানে এই লাইনটা আমরা বাংলায় যদি বলি, সবসময় আমরা বলি যে স্মোকিং যে করে সেই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় তা না, স্মোকিং যে করছে তার আশেপাশের যে মানুষজন আছে, স্পেশালি তার ফ্যামিলি মেম্বার্স, তার কিথ অ্যান্ড কিন, তার যে ফ্রেন্ডসরা আছে, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সো বি অ্যাওয়্যার অফ দিস। তাহলে এখানে কিন্তু স্মোকিং এর আরো একটা ঘটনা বলা হচ্ছে। তাহলে আমরা কি শিখিয়েছিলাম বেসিক ক্লাসে? যখন আমরা মোর ওভার বা বিসাইডস ব্যবহার করে ফেললাম কিন্তু তার ধারাবাহিকতাটা তখনও শেষ হয়নি, সে আরো কিছু বলে যেতে চায়, তখন আমরা কয়েকটা শব্দ ব্যবহার করতে পারি। আমরা ক্লাসে বলেছিলাম সেগুলো হচ্ছে ফার্দার মোর, অ্যাগেইন, ইন অ্যাডিশন টু। কার কার মনে আছে বলো? কার কার মনে আছে? তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? এখানে চাইলে তুমি ফার্দার মোর ইউজ করতে পারো, চাইলে তুমি অ্যাগেইন ইউজ করতে পারো, চাইলে তুমি ইন অ্যাডিশন টু ইউজ করতে পারো। ধরো আমি সহজ শব্দটাই লিখে দিলাম, ফার্দার মোর লিখতে গেলে বানান ভুল হতে পারে তাই আমি অ্যাগেইন লিখে দিলাম, বাট ফার্দার মোর বানান কিন্তু খুব কঠিন কিছু না। আমরা এইভাবে যাব FURTHER, ফার্দার মোর। সো ইটস আপ টু ইউ, তুমি ফার্দার মোর লিখো, তুমি অ্যাগেইন লিখো, তবে সহজ যেটা সেটা লিখার চেষ্টা করবে, কারণ যেটা তুমি সহজেই লিখতে পারছো এবং তুমি মার্কসও পাচ্ছ সেটা লিখাটাই সবচেয়ে বেটার, রেদার দেন কঠিন কোনো শব্দ লিখলাম বাট আলটিমেটলি বানান ভুল করলাম, তাহলে কিন্তু একদম সব শেষ। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু দুইটা ঘটনা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে
এই স্মোকিং কজেস হার্ম, তার মানে ক্ষতি সাধন করে। কি করে? ক্ষতি সাধন করে কোন একটা নির্দিষ্ট টাইপ অফ মানুষদের বলা হচ্ছে। তারা কারা? তারা হচ্ছে যারা নিজেরা স্মোক করে, মানে স্মোকার্স। যে ব্যক্তি স্মোক করে তাকে স্মোকার বলা হয়, যে ব্যক্তি স্মোক করতেছে তাকে আমরা স্মোকার বলতেছি। তার মানে স্মোকার নিজে নিজের ক্ষতি করে তা না, সে নন স্মোকার্সদের অনেক ক্ষতি করে যারা কিনা তার আশেপাশে থাকে। হু রিমেইন বাই দেম মানে তার আশেপাশে থাকা। তাহলে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে বোথ ডট 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 এন্ড, আরেকটা হচ্ছে নট অনলি বাট অলসো। তাহলে তোমার ইচ্ছা, তুমি যদি নেগেটিভ ওয়েতে বুঝাতে চাও মানে নট অনলি বাট অলসো দিয়ে, সেটাও পারফেক্ট। তুমি যদি মনে করো যে না ভাই বোথ ডট 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 এন্ড বসাবো, সেটাও পারফেক্ট। তো ধরো আমরা নট অনলি বাট অলসোটাকে ইউজ করলাম। আমরা কি ইউজ করলাম? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ঠিক আছে, তাহলে নট অনলি দ্য স্মোকার্স বাট অলসো দ্য নন স্মোকার্স হু রিমেইন বাই দেম, যারা তার আশেপাশে থাকে। ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং। তাহলে আমরা সাধারণত কোনো কিছুকে কনক্লুশন যখন টানি, আমরা যখন কনক্লুড করি তখন আমরা কি বলি? সো বলি, দেয়ারফর বলি, তাই না? তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি না যে যেহেতু আমরা বলতেছি যে স্মোকিংটাকে গিভ আপ করার কথা, গিভ আপ স্মোকিং মানে ত্যাগ করা, স্মোকিংটাকে কি করা? স্মোকিংটাকে ত্যাগ করা। তাহলে খুব ইজিলি আমি খেয়াল করতে পারি যে এখানে সো অথবা দেয়ারফর আমরা ইউজ করতে পারি। আর তুমি দেখো রাইট ফর্মস অফ ভার্বসে প্রচুর পরিমাণে কিন্তু এটা আসে। এই গিভ আপ মানে কি? এই গিভ আপ মানে হচ্ছে অ্যাবান্ডন। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে গিভ আপ মানে হচ্ছে অ্যাবান্ডন বা টু লেট গো সামথিং, টু লেট গো সামথিং মানে কোনো কিছুকে ত্যাগ করা, কোনো কিছুকে যেতে দেওয়া, সরিয়ে ফেলা নিজের অভ্যাস থেকে। তাহলে এই যে গিভ আপ স্মোকিং, তার মানে হচ্ছে এখানে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে আলটিমেটলি আমাদের এত প্রবলেম যেহেতু হচ্ছে, তাই আমরা অবশ্যই চেষ্টা করব স্মোকিংটাকে গিভ আপ করে দেওয়ার। এই স্মোকিংটা কিন্তু এখানে একটা জেরান্ট, এটা একটা কি? জেরান্ট। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তর হবে সো। যেহেতু ফুল স্টপের পরে, তাই অবশ্যই এসটা বড় হাতের লেখার চেষ্টা করব, না হলে কিন্তু মার্কস দিবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট লাইন যেটা, ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ। টু গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, টু গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। তাহলে দেখো তুমি যত সহজে এই অর্থগুলো বুঝতে পারবা, তুমি যত বেশি অভ্যস্ত হতে পারবা, তত সহজে তুমি উত্তর করতে পারবা, রাইট? তার মানে এখানে বলা হচ্ছে যে ভাই ঠিক আছে, যে এগুলো যেহেতু এত প্রবলেম ক্রিয়েট করে, তাই আমাদের সবার উচিত স্মোকিংকে গিভ আপ করা। বা তুমি একজন চেইন স্মোকারকে জিজ্ঞেস করো, বা মোটামুটি রেগুলার স্মোক করে তাকে জিজ্ঞাসা করো, ইজ ইট রিয়েলি ইজি টু গেট ওভার ইট? এটা থেকে বিরত থাকা, এটাকে তুলে রাখা কি এতটাই সহজ? ইটস নট দ্যাট ইজি এট অল। তার মানে এটা কিন্তু এতটা সহজ না বন্ধু। সো তোমাদেরকে বুঝতে হবে যে এই বাজে অভ্যাসগুলো আমরা কি করব, আমরা আসলে এই বাজে অভ্যাসগুলোকে একদম অ্যাভয়েড করব। কখনো এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য, একটু ভাল লাগে দেখার জন্য কখনো যাব না এগুলো, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু কথাটা চলে আসতেছে, যেহেতু কিন্তু কথাটা চলে আসতেছে, আমরা এখানে বাট লিখে দিতে পারি যে কি, যে বাট ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন, ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন। এখানে মজার একটা ব্যাপার কি, আমি আগেও বলেছি যে বেসিকলি আমাদের যত কানেক্টরস আছে এগুলো ইদার অ্যাডভার্ব অর কনজাংশন। আমি আবারও বলতেছি, আমাদের যত কানেক্টরস আছে এরা ইদার অ্যাডভার্ব অর হচ্ছে কি কনজাংশন। তাহলে এখানে আমি কনজাংশন ব্যবহার করার তেমন কোনো স্কোপ পাচ্ছি না। তবে আমরা এই গ্রেট শব্দটাকে কি করতে পারি, একটা অ্যাডভার্ব দিয়ে প্রিমডিফাই করতে পারি। তাহলে এটা আমরা কি দিতে পারি, ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি, যেমন সো, সো দিতে পারি আমরা। তার মানে বাট ইট ইজ সো গ্রেট অ্যান অ্যাডিকশন, কি বলতে পারি, বাট ইট ইজ সো গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ। অর্থাৎ এটা খুব বেশি পরিমাণে এমন একটা অ্যাডিকশন যেটা থেকে সহজে কি করা যায় না, সহজে এখান থেকে মুক্তি পাওয়া যায় না। সো মাঝে মাঝে এই মডিফায়ারের স্টাইলটা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে কি বলেছে, ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল ফর আস। তার মানে হচ্ছে ঠিক আছে এখান থেকে সহজে মুক্তি পাওয়া যায় না, কিন্তু যদিও আমরা এটাও জেনে থাকি যে সহজে মানে মুক্তি না পাওয়া গেলেও কোনো কিছু ইম্পসিবল না পৃথিবীতে, সবকিছু অ্যাকচুয়ালি পসিবল যদি তুমি সেটাকে পসিবল করতে চাও। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি কি, হাউএভার, যদিও। হাউএভার অর্থাৎ তোমাকে হাউএভারটা কখন ব্যবহার করতে হবে চিন্তা করো। হাউএভারটা তুমি কখন ব্যবহার করবে? তুমি একটা ঘটনা সম্পর্কে ভালো মন্দ বলেছো, সেটার কনক্লুশন টেনেছো, সেটা সম্পর্কে আরো এক্সট্রা লাইন দিয়েছো,
কিন্তু এখন এমন একটা লাইন তুই শেষ লাইনে লিখেছো যে না এইটা থেকে ভাই সহজে মুক্তি পাওয়া যাবে না, বা এই জিনিসটা সহজে তোমার ছাড়বে না, বা এই জিনিসটা সহজে কেউ সলভ করতে পারবে না। কিন্তু এইটাই কিন্তু শেষ লাইন না, কারণ যেটাকে সহজে কেউ পারবে না তার মানে কেউ পারবে না তা না, পারতেও পারে। সো ইন দ্যাট সেন্স হাউএভার শব্দটা চলেই আসে, ঠিক আছে? তাহলে হাউএভার মানে যদিও, হাউএভার কি বলতেছি, হাউএভার নাথিং ইজ ইম্পসিবল ফর আস ড্যাশ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, উই ক্যান সার্টেইনলি ডু ইট। সহজ কথা, এখানে সার্টেইনলি একটা অ্যাডভার্ব, এখানে ডু হচ্ছে একটা ভার্ব, এন্ড আলটিমেটলি এখানে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, এবং এখানে একটা কমা আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে। কি আছে এখানে? আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে। সো অফ কোর্স আমাদের অ্যানসারটা এখানে ইফ দিয়ে হবে। আনলেস কেন হবে না? কারণ আনলেস নেগেটিভ জিনিসকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যানসারটা কি হবে? ইফ হবে, এবং ইফটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, ক্যাপিটাল লেটার গুলো যারা মিস করবা তারা কিন্তু ভুল করবা। সো প্লিজ 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 বারবার বলতেছি, হ্যাঁ, যে তোমরা এই ক্যাপিটাল লেটারটাকে মিস করিও না। ক্যাপিটাল লেটার কিন্তু মার্কস খেয়ে দিবে, ঠিক আছে? মার্কস খেয়ে দিবে পরীক্ষার হলে, পরে কান্নাকাটি করলেও আর লাভ হবে না। চলো পরের কোশ্চেনটাই চলে যাই, পরের কোশ্চেনটাই চলে যাই। পরের কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখি। ওকে, পরের কোশ্চেনটা খুব মজার। পরের কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ডে এসেছিল। পরের কোয়েশ্চেনটা হচ্ছে রাত্রের বেলা আমরা কিভাবে হাঁটাচলা করব, এন্ড তার সাথে সাথে কিভাবে শিক্ষা আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে থাকে। এবং এই তো একবার সবাই একটু পড়ো, আমি বলি কি, আমি ব্যাখ্যায় যাওয়ার আগে সবাই একটু গোটা গোটা অক্ষরে পড়ে ফেলো। একটু 1 মিনিট সময় নিয়ে সবাই একটু পড়ে ফেলি এটা। 1 মিনিট সময় নিয়ে সবাই একটু পড়ে ফেলি। 1 মিনিট সময় নিয়ে সবাই একটু পড়ে ফেলি এটা। এটা একবার পড়ে ফেলি সবাই, সবাই পড়ে ফেলি। 1 মিনিট সময় নিয়ে সবাই পড়ে ফেলি। কোয়েশ্চেনটা পড়া শেষ হইলে ডান লিখবা, সো দ্যাট ভাইয়া শুরু করতে পারি ব্যাখ্যা, ঠিক আছে? সবার শেষ? আমাকে বলো পড়া শেষ? ওকে, পড়া শেষ হলে আমরা উত্তর শুরু করতে পারি। পড়া শেষ হলে আমরা উত্তর দেয়া শুরু করতে পারি, ঠিক হ্যাঁ? ওকে চলো, এনাফ, ডান। তাহলে দেখো কি বলছে, খুব সুন্দর করে দেখো, একটা খুব সুন্দর কথা। উই ক্যান নট ওয়াক অন এ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট। লাইনটার দিকে তাকাও, খুব মনোযোগ দিয়ে তাকাও। বলেছে যে আমরা, তুমি একটা রাস্তায় হাঁটবা এবং ওই রাস্তাটা অন্ধকার পরিপূর্ণ। ইটস নট দ্যাট ইজি টু গো ফার্দার। এবং এই রাস্তাটার তুমি একটা মুখে চলে যাবে, ইটস নট দ্যাট ইজি অ্যাট অল, রাইট? ওরাও কিন্তু লিখছে উই ক্যান নট গো অন এ রোড, আমরা একটা রাস্তায় যেতে পারি না ইন দ্য ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের মধ্যে, উইদাউট লাইট। যদি তোমার হাতে আলোর মশাল থাকে, তোমার হাতে যদি ফোনের টর্চ লাইট থাকে বা নর্মাল টর্চ লাইট থাকে, দেন ইউ মে গো, ইউ ক্যান গো, ঠিক আছে? তাহলে এই লাইনটার দিকে তাকাও, কি বলছে? আমরা আলো ব্যতীত অন্ধকার রাস্তায় হাঁটতে পারি না। ড্যাশ উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। তার মানে কি, আমরা আমাদের লাইফে এগিয়ে যেতে পারি না, আমরা আমাদের লাইফে এডুকেশন ছাড়া এগিয়ে যেতে পারি না। তাহলে বাবা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। আমি আগের লাইনে কি বলছি? আগের লাইনে কি বলছি? আগের লাইনে বলছি যে একটা অন্ধকার রাস্তায়
আলো ছাড়া হাঁটাটা খুব কঠিন। আবার বলতাছি, উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। তার মানে দুই লাইনের ভিতরে সংযোগ আছে, দুইটা লাইনের ভিতরে সংযোগ আছে। আর যেইখানে এরকম সংযোগ লাইন পাবা সেখানে উত্তর হবে সিমিলারলি। সেখানে উত্তর কি হবে আমার সাথে বলো? সিমিলারলি। আচ্ছা, শুধু কি সিমিলারলি হতে পারে? না, লাইকওয়াইজও হতে পারে। আমি কিন্তু এই জন্যই তোমাদেরকে লেকচার স্লাইডটা পড়তে বলেছিলাম। কারা কারা পড়েছো একটু হাত তুললা, রেকর্ডেড যারা দেখো তারাও জানাবা। তাহলে সিমিলারলি, লাইকওয়াইজ। আচ্ছা, ইন দা সেম ওয়ে, এটা একটা ফ্রেজ, এটাও ইউজ করতে পারো, তবে সিমিলারলি বা লাইকওয়াইজ ইউজ করাটা বেটার। সিমিলারলি বা লাইকওয়াইজ ইউজ করাটা কি বেটার। তার মানে পরপর দুইটা লাইনের ভিতরে যদি এক ধরনের সামঞ্জস্য দেখা যায়, অর্থাৎ পূর্বের লাইনের সাথে পরের লাইনের একটা সম্পর্ক আছে, তখন বাক্যের শুরুতে এরকম অ্যাডভার্ব হিসেবে সিমিলারলি বা লাইকওয়াইজ বসতে পারে। এই কথাটা মাথায় দিয়ে রাখো, পরীক্ষায় আসছে কিন্তু এই টাইপের। আচ্ছা, ড্যাশ থ্রু আউট দ্য এজেস এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার্ড টু লাইট অ্যান্ড ড্যাশ ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার্ড টু ডার্কনেস। তার মানে দেখো, খুব সত্য একটা কথা, আমরা সারা জীবন যুগ যুগ ধরে শিক্ষাকে আলোর সাথে তুলনা করেছি এবং অশিক্ষাকে বা অজ্ঞতাকে আমরা অন্ধকারের সাথে তুলনা করেছি, তাই না? তার মানে প্রথম যে দুইটা লাইন ছিল, এই দুইটা লাইনের একটা কনক্লুশন হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা কি কনক্লুশন, যে প্রথম কথাটা হচ্ছে একটা অন্ধকার রাস্তায় আলো ছাড়া হাঁটতে পারবো না, ঠিক একইভাবে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি করতে পারবে না। তার মানে তৃতীয় লাইনটায় আমরা পাবো কি, আমরা সো লিখতে পারবো। কি লিখতে পারবো? সো লিখতে পারবো। তাইলে তুমি দেয়ার ফরও লিখতে পারো, ইটস আপ টু ইউ। তুমি যদি চাও তুমি দেয়ার ফরও লিখলা। তার মানে সো থ্রু আউট দ্য এজেস এডুকেশন হ্যাজ অলওয়েজ, এই কারণেই সো দিয়ে এখানে বোঝাচ্ছে এই কারণেই, এই জন্যই। তাহলে এই জন্যই থ্রু আউট দ্য এজেস, এটা একটা ফ্রেজ, থ্রু আউট দ্য এজেস একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কি যুগ যুগ ধরে। এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন, শিক্ষাকে সব সময় কম্পেয়ার করা হয়েছে লাইটের সাথে, এন্ড ড্যাশ ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার টু ডার্কনেস। তাহলে এখানে কি লিখবো? অন দা আদার হ্যান্ড লিখবো না? আমাকে বলো, কমেন্টে বলো। অন দা আদার হ্যান্ড লিখবো না? আমরা শিখেছিলাম না অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি। বলো, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি শিখেছিলাম আমরা, শিখেছিলাম। তাহলে অন দা আদার হ্যান্ড কিন্তু আমরা লিখতে পারি। তার মানে একই সেন্টেন্সের ভিতরে দুইটা ভিন্ন প্লটকে আমরা যখন বসিয়ে ফেলি বা আমরা লিখে ফেলি, তখন ওই দুইটার মধ্যে একটা তুলনা বোঝাতে আমরা অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি ব্যবহার করতে পারি। তাহলে পড়াগুলোকে দ্যাট মাচ ইজি করা যায় যদি তুমি একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অন দা আদার হ্যান্ড। খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। তার মানে এক পাশে হচ্ছে শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হচ্ছে, আরেক পাশে হচ্ছে ইগনোরেন্সকে ডার্কনেসের সাথে তুলনা করা হচ্ছে। তারপরে কি আছে দেখো, ড্যাশ দ্য লাইট। কি বলছে? ড্যাশ দ্য লাইট, ফুল স্টপের পরে ড্যাশ দ্য লাইট, ড্যাশ দ্য লাইট, ঠিক আছে। ড্যাশ দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস। তার মানে শিক্ষার আলো আমাদেরকে উজ্জীবিত করে। ড্যাশ দ্য লাইট অফ এডুকেশন কি করতেছে? আমাদেরকে উজ্জীবিত করে। সো এখন তুমি এখানে চাইলে সো ইউজ করতে পারো, এখানে চাইলে দাজ ইউজ করতে পারো, এখানে চাইলে দেয়ার ফর ইউজ করতে পারো। সো এইখানে একটা ট্রিক খুব ভালো মতো মনে রাখবে, এখানে যদি সো বা দেয়ার ফর ইউজ করো অথবা এখানে যদি তুমি দাজ ইউজ করো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? দাজ মানে এইভাবে, সো মানে এই জন্য, দেয়ার ফর মানেও এই জন্য। তাহলে এখানে যে কোনো একটা ব্যবহার করলে ওইটাকে তুমি অমিট করবে, ওইটাকে আর ব্যবহার করবে না, ওইটাকে তুমি পরবর্তীতে এখানে যে সো হতে পারে, আমরা যে বলতেছি যে দ্য লাইট অফ এডুকেশন, দেখো কি বলছে? দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস। তার মানে শিক্ষার আলো আমাদেরকে জাগ্রত করে, আলোকিত করে। তার মানে এইখানে তুমি উপরে সো লিখলে এখানে দেয়ার ফর লিখবা, উপরে দাস লিখলে এখানে সো লিখতে পারবা। এই ব্যাপারটা মাথায় রাখবা, চেষ্টা করবা একই জিনিস অ্যাভয়েড করতে। মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস? বলো, মনে থাকবে? তাহলে অনেক সময় এই ছোট ছোট জিনিসগুলো তোমার অ্যান্সারটাকে অনেক ভালো করে তুলবে, তোমার অ্যান্সারটাকে অনেক গ্রহণযোগ্য করে তুলবে। আমি তো 100টা প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমি যখন
প্র্যাকটিস করার মাধ্যমে বুঝতে পারবো যে লাইন বাই লাইন কিভাবে আগাতে হয় এবং কোশ্চেনের প্যাটার্নটা কি, তাহলে কিন্তু ওই একটা প্র্যাকটিসই আমার জন্য 100টা প্র্যাকটিসের সমান হয়ে দাঁড়াবে। সো একটু বোঝার চেষ্টা করো। তারপরে কি বলছে, প্রথম কথা ও বলছে যে এডুকেশন এনলাইটেন করে আমাদেরকে, ড্যাশ ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড এন্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক। তার মানে ব্রডেন্স আওয়ার মাইন্ড মানে আমাদের মনন জগৎ, যে মনের জগৎটাকে প্রশস্ত করে, মনের জগৎটাকে কি করে, প্রশস্ত করে, এবং আমাদের আউটলুক মানে দৃষ্টিভঙ্গিটাকে সে আলটিমেটলি বৃদ্ধি করে। তাহলে আমার আর মনে হয় না মানে পেঁচানোর কি আছে। তাহলে যখন আমি বেসিক ক্লাসে মোর ওভার আর বিসাইডস পড়াচ্ছিলাম, আমি বারবার বলেছিলাম যে এই মোর ওভার আর বিসাইডস প্রায় প্রতি পরীক্ষায় আসতে পারে, প্রতিটা সেন্টেন্স কানেক্টরসেই থাকতে পারে। এবার কি মিলা গেছে বলো, এবার কি মিলেছে ব্যাপারটা? তাহলে আমি এখানে কি লিখতে পারি, এইখানে আমি ইদার বিসাইডস লিখতে পারি অথবা সহজ মোর ওভারটা লিখতে পারি। তার মানে একই ঘটনা কি করতেছে, একই ঘটনাকে ওরা টেনে নিয়ে যাচ্ছে, একই ঘটনাকে ওরা গ্লোরিফাই করছে। সো মোর ওভার ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড এন্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক। এই যে টপিকটা পড়তেছি, এই টপিকটা একটা রিটেনের অংশ হিসেবে তুমি লিখতে পারো ভাইয়া। সেটা কি, সেটা হচ্ছে ফিমেল এডুকেশন। সেই প্যারাগ্রাফটার নাম হচ্ছে ফিমেল এডুকেশন। তার মানে ফিমেল এডুকেশনেও কিন্তু তুমি এই তথ্যগুলো দিতে পারো, এই তথ্যগুলো দিয়ে তুমি একটা স্ট্রং এভিডেন্স দিতে পারো তোমার যে খাতাটা ইভালুয়েট করবে তাকে, যে এই জিনিসগুলো যেহেতু শিক্ষা যেহেতু আমাদেরকে এত এত ভাবে হেল্প করতেছে, তাহলে অবশ্যই কেন শুধুমাত্র মেল যারা আছে তারা শিক্ষা গ্রহণ করবে, ফিমেলদেরকেও শিক্ষা গ্রহণ করার সুযোগ দিয়ে দিতে হবে। সো তুমি কিন্তু জানো না, তুমি কিন্তু অলরেডি রিটেনের অনেক কিছুই পড়তেছো, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে যে এগুলোকে তুমি কতটুকু সাজাতে পারো। বুঝতে পারতেছো? ডি নাম্বারটা মোরওভার না, ডি নাম্বারটা মোরওভার দিব না, ডি নাম্বারটা আমরা সো দিব। কেন সো দিব সেটার ব্যাখ্যা দিয়েছি, আমি আরেকবার বলে দিচ্ছি। ডি নাম্বারটা এই জন্য সো দিব কারণ আগের লাইনটা কি ছিল, আগের লাইনটা ছিল যে সব সময় শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয় এবং অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়। তারপরে বলছে তাই শিক্ষা আমাদেরকে এনলাইটেন করে। বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে মোর ওভার মানে অধিকন্তু দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস না, সো দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস, তাই বা এই জন্যে এই শিক্ষার আলো আমাদেরকে এনলাইটেন করে। বুঝতে পেরেছো? আন্ডারস্টুড? ঠিক আছে, না বুঝতে পারলে আবার বলবা, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে ড্যাশ ইট ইজ এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম আ গুড সিটিজেন। তার মানে এখন কি লিখবো, হাউএভার লিখবো না। সবার একটা ভুল ধারণা, মোরওভার থাকলে পরের লাইনের শুরুতে যদি ফিল ইন দা গ্যাপস থাকে তাহলে হাউএভারই লিখতে হয়। এর থেকে ভুল ধারণা আর একটাও নেই। আমি আবারও বলতেছি, মোরওভার থাকলেই এই পরের লাইনে আমাকে হাউএভার লিখতে হবে, এই ভুল ধারণা থেকে আমি দূরে সরে আসব, আমি দূরে সরে আসব। তার মানে কি, তার মানে হচ্ছে আমি একটু ছোট করি, তার মানে কি, এইখানে কি ছিল, মোরওভার ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড এন্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক। এম আই রাইট? এটাই তো ছিল। সো পরের লাইনে দেখে ভাইয়া হাউএভার ইট, নো, লাইনটা আগে পড়ো। ইট ইজ এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম আ গুড সিটিজেন। তার মানে এটা হচ্ছে শিক্ষা যেটা আমাদেরকে হেল্প করে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাহলে এইটা একটা ফ্যাক্ট, এটা একটা সত্য কথা। তার মানে ভাই এডুকেশন লাভ করে কেউ খারাপ হচ্ছে না তা না, সেটাও হচ্ছে, বাট ইন এ সেন্স আমরা এটাকে একটা ফ্যাক্ট হিসেবে ধরি। তাহলে যে কোনো ধরনের ফ্যাক্ট আমি যদি উত্তর করতে চাই বা আমি যদি একটা ফ্যাক্টকে মানে সত্য ঘটনাকে তুলে ধরতে চাই, সেখানে অ্যাকচুয়ালি কথাটা চলে আসবে। কি শব্দটা চলে আসবে আমার সাথে সাথে বলো? অ্যাকচুয়ালি শব্দটা চলে আসবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত? অ্যাকচুয়ালি। কি হওয়া উচিত অ্যান্সারটা? অ্যান্সারটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি লিখবো? অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এই যে শিক্ষাটা, ইট ইজ এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম আ গুড সিটিজেন। ঠিক আছে? অ্যাকচুয়ালি ইট ইজ এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম গুড সিটিজেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটা বোঝার চেষ্টা করো। সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে নাউন অ্যান্টিসিডেন্ট। কি বলতেছি? নাউন অ্যান্টিসিডেন্ট। আমি তোমাদেরকে বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন হুইচ, দ্যাট, হু, হুইচ, দ্যাট, হু, এবং হুটা শুধুমাত্র পার্সনের জন্য ব্যবহৃত হয়, আর হুইচ আর দ্যাট ব্যবহৃত হয় অবজেক্ট গুলোর ক্ষেত্রে। তার মানে এখানে হুইচ এর পরে এই যে একটা ভার্ব আছে, সো এইটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। তার মানে ইট ইজ এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম গুড সিটিজেন। আচ্ছা, তারপরে কি বলছে? ড্যাশ এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন্স এন্ড এনশিওরস দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি।
তার মানে আলটিমেটলি এডুকেশন ভালো, ঠিক আছে, ভালো কিছুকে তৈরি করে। তাহলে আমরা কিন্তু এটাকে জোর দিচ্ছি, আগের লাইনটাকে জোর দিচ্ছি। এখন অলরেডি মোরওভার ইউজ করে ফেলেছি, বারবার কি মোরওভার ইউজ করলে ভালো লাগে না, তাহলে আমি অ্যাগেইন ইউজ করতে পারবো, আমি অলসো ইউজ করতে পারবো। তাহলে আমার যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করে দিলাম। ধরো আমার ভালো লাগতেছে এখানে অলসো ইউজ করতে, আমি অলসো ইউজ করলাম। তোমার ভালো লাগলো যে আমি অ্যাগেইন ইউজ করব, তুমি অ্যাগেইনও ইউজ করতে পারো, কারণ বোথ অলসো অ্যান্ড অ্যাগেইন দুইটাই আমার কারেক্ট। অলসো আর অ্যাগেন দুইটাই আমার কি কারেক্ট। তাহলে আমাকে চিন্তা করতে হবে, বুঝতে পারছো? আগের লাইনটাই কিন্তু আমাকে বলতেছে, আগের লাইনটা আমার কি বলছে, আগের লাইনটা আমার বলছে যে একটা গুড সিটিজেন হইতে শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষা আমাদেরকে ওইভাবেই হেল্প করে থাকে। তাছাড়াও এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন, অর্থাৎ এডুকেশন নিজে নিজেই ভালো নাগরিককে তৈরি করে, এবং দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশের যে স্মুথ ডেভেলপমেন্ট সেটাও এডুকেশনের মাধ্যমেই হয়। তাহলে পরের অংশটায় কি চাইছে দেখো, পরের অংশটায় বলছে ড্যাশ ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল। তার মানে এখানে কি একটু অন দ্য আদার হ্যান্ড এই টাইপের কিছু আসতেছে না? এখন আমরা অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারতাম যদি সরাসরি কানেকশন থাকতো, এখানে কিন্তু সরাসরি কোনো কানেকশন নাই। তুমি একটু ভালো মতো তাকাও, আগের লাইনটাই বলছে যে এডুকেশন ক্রিয়েট করে গুড সিটিজেন এবং এনশিওর দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, কিন্তু তার মানে এই না যে এদিকে ড্যাশ ইগনোরেন্স স্ট্যান্ডস, ইগনোরেন্স বাধা হয়ে দাঁড়ায় অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল। সো এই ক্ষেত্রে যদি একটা লাইনের মধ্যেও থাকতো তাহলে হয়তো আমরা অন দ্য আদার হ্যান্ড লিখতে পারতাম। তাহলে আমরা কি ইউজ করতে পারি, আমরা ওই যে আমাদের যে আরেকটা তীর আছে যদিও, হাউএভার, এইটাকে ইউজ করতে পারি। তার মানে আগের লাইনটা যেহেতু অলসো দিয়ে আমরা এডুকেশনের ভালো জিনিসগুলোকে হাইলাইট করেছি, তখন আমরা ইগনোরেন্সটাকে একটু হাইলাইট করব, তবে তার আগে বলবো যদিও। দেখেন অজ্ঞতা যেটা আছে, এই অজ্ঞতা কিন্তু আমাদের এই ডেভেলপমেন্ট বা উন্নতির পথে অন্তরায়। আমরা এই ধরনের বাংলায় লিখি না। সো আলটিমেটলি এখানে অ্যান্সারটা কি লিখবো, আলটিমেটলি এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডেভেলপমেন্ট। কি হবে, মানে আলটিমেটলি হবে হাউএভার, মানে ডেভেলপমেন্টটা যেটা রোধ করে দেয়। সো যদিও, হাউএভার ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল। এছাড়া তুমি আর যাই ইউজ করো না কেন, এটা আলটিমেটলি কাজে লাগবে না। ওকে ওকে, বাট হবে কিনা, ভেরি গুড রূপন দাস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট হবে কিনা, বাট দেওয়া যায়, বাট দেওয়া যায়, তবে হাউএভারটা এখানে সঠিক হয় কেন, কারণ হচ্ছে এই দুইটার ভিতরে যেহেতু একটু কি করেছে আমরা সামঞ্জস্যতা রেখে রেখে এগিয়ে আসছি। দেখছি যে একবার বলতেছে এডুকেশন এটা করে, ইগনোরেন্স থাকলে এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে বাট বলে আলাদা করে যে কিন্তু ইগনোরেন্স স্ট্যান্ডস অন দা ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, বাটটা দিলে নাম্বার যে দিবেন আমি তা বলতেছি না, নাম্বার দিবে, বাট হাউএভারটা আরো বেশি প্রোফাউন্ডিং হবে, হাউএভারটা একটু শক্তিশালী হবে বেশি। বাটটা দিলেও চলবে, বাটও দেওয়া যায়, নো প্রবলেম, নো ইস্যুস, ভেরি গুড, নাইস অবজারভেশন, ঠিক আছে। ড্যাশ ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য ওভারঅল প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট অফ এ নেশন। কারণ ডেভেলপমেন্টের সিনোনিম কি দেখো, সিনোনিম অ্যান্টোনিম শিখো। ডেভেলপমেন্টের একটা নাউন, ডেভেলপমেন্ট একটা কি নাউন, তাহলে এটার সিনোনিম হবে প্রোগ্রেস বা প্রোগ্রেশন, প্রোগ্রেস অথবা প্রোগ্রেশন, মাথায় রাখতে হবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন কিন্তু বলতেছে যে ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট। ডেট্রিমেন্টাল ইফেক্ট মানে কি, ক্ষতিকর দিক, ক্ষতিকর প্রভাব, তাই না? তাহলে এখন এইখানে যদি বাট বলি, খুব মনোযোগ দিয়ে শোনো, এখন যদি বলি যে বাট ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, কথার কথা, তখন আমরা এখানে লাইনটা কিভাবে পাচ্ছি, ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি সো এখানে আমরা ব্যবহার করতে পারি, কি করতে পারি, সো যদি আমরা এখানে বাট দেই, বা যদি আমরা এখানে হাউএভার দেই, যদিও দেই, তখন আমরা পরের লাইনটাকে কিভাবে ব্যবহার করতে পারবো, চিন্তা করো তো। যদি আমরা হাউএভার দেই, হাউএভার যদি দেই মানে যদিও ইগনোরেন্স মানে বাধা হয়ে দাঁড়ায় ডেভেলপমেন্টের, তখন আমরা পরের লাইনে যে ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য ওভারঅল প্রোগ্রেস বা ওভারঅল ডেভেলপমেন্ট, তখন কিন্তু আমরা বুঝাতে পারবো এটা একটা প্রসেস, এটা একটা কি প্রসেস। তাহলে সেই ক্ষেত্রে আমরা হেন্স ওয়ার্ডটা ইউজ করতে পারবো, হেন্স অথবা দাজ, অর্থাৎ এইভাবে, এই জন্যে, ঠিক আছে, সো এর জায়গায়, কারণ সোটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু বলতেছে না, এখানে একটু ডিফারেন্টলি বলার চেষ্টা করতেছে যে এইভাবে বা হেন্স, ঠিক আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে বোঝাতে গেলে হেন্স শব্দটা একটু নতুন, বাট এইটা মাথায় রাখতে হবে,
হেন্স শব্দটা। সো আমি মনে করবো যদি আমরা এখানে হাউএভার রাখি তাহলে হেন্স লেখাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে, রেদার দেন সো বা দেয়ারফর। এবং লাস্টের যে লাইনটা আছে সেটা হচ্ছে যে ড্যাশ উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গেল পারসন। তো এখন তুমি বুঝতেই পারতেছো আবারও একটা কি টানতেছে, কনক্লুশন টানতেছে। তাহলে টু সাম আপ লিখতে পারো, অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো। আই নাম্বারটা বিসাইডস দেওয়ার দরকার নাই, বিসাইডস দেওয়ার দরকার নাই, কারণ আগের লাইনে যদি আমি হাউএভার ইউজ করি তাহলে বিসাইডস আমি দিতে পারতেছি না, এটা হচ্ছে কথা। মানে আমি যেটা ইউজ করেছি, তুমি হয়তো অন্য আরেকটা উপায় বের হইলে সেখানে বিসাইডস দিতে পারতা, ঠিক আছে। এখানে আগের লাইনটার সাথে ইগনোরেন্সের একটা সম্পর্ক ছিল, মানে ইগনোরেন্সের সাথে আগের লাইনের সম্পর্ক ছিল। আমরা আগের লাইনে বলেছিলাম যে এডুকেশন ক্রিয়েট করে সিটিজেন, গুড সিটিজেন্সদেরকে। আর আমরা এটাও বলেছিলাম যে ইগনোরেন্স বাধা হয়ে দাঁড়ায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং এই গুড সিটিজেন আলটিমেটলি ক্রিয়েট করতে দেয় না। তাহলে সে ক্ষেত্রে ইগনোরেন্সের বোঝাই যাচ্ছে, সেই ক্ষেত্রে বোঝাতে যে হ্যান্স ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট, মানে ব্যাড ইফেক্ট, নেগেটিভ ইফেক্ট, ঠিক আছে। ডেট্রিমেন্টাল ইফেক্ট দিয়ে মূলত এখানে নেগেটিভ ইফেক্টকে বোঝানো হচ্ছে। সো আলটিমেটলি আমি যদি এই স্টাইলে আসি তাহলে বিসাইডস ব্যবহার করাটা একটু মানে 19-20 হয়ে যাবে আর কি, অ্যান্সারটা করতে গেলে বা অ্যান্সারটা দেখতে গেলে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় হেন্স বা সো বেটার, ফার বেটার। এন্ড লাস্ট লাইনে অবভিয়াসলি আমরা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। ইদার আমরা টু সাম আপ লিখতে পারি, অর্থাৎ এই পুরো ঘটনাটাকে সামারি করতেছি, টু সাম আপ, অথবা আমরা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। বলো কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, বলো। কোয়েশ্চেন্স থাকলে বলো ভাই অ্যান্সার দেই, কোয়েশ্চেন্স থাকলে বলো ভাই অ্যান্সার দেই। কোয়েশ্চেন্স গুলো করো, প্রবলেমস গুলো সলভ নিয়ে নাও। কারো কোয়েশ্চেন্স থাকলে করে ফেলো, কনফিউশন নিয়ে আমরা আলোচনা করি, কারণ কনফিউশন নিয়ে আলোচনা করলে আমাদের আলটিমেটলি প্রবলেমস গুলো সলভ হবে। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, ফাইনালিও দেওয়া যায়, রূপন দাস, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। ফাইনালিও দেওয়া যায়। আই নাম্বারটা বিকজ হতে পারে কিনা, এইচ নাম্বারটা অন দা কন্ট্রারি হতে পারে কিনা, চলো। আচ্ছা, আই নাম্বারটা বিকজ ইগনোরেন্স হ্যাজ এ, না না না, বিকজ কেন দিব ভাই? বিকজটা আমরা কখন দিব? বিকজটা আমরা তখন দিতে পারতাম যদি ঘটনাটা এমন হইতো, খেয়াল করো, বিকজটা আমরা তখন দিতে পারতাম যখন ঘটনাটা এমন হইতো যে কোনো একটা কিছু রিজন আমি লিখতেছি। এখানে তো কারো রিজন আমরা লিখি নাই, আমরা তো কোনো কিছু রিজন লিখতেছি না, এখানে জাস্ট নরমালি বলতেছি যে ইগনোরেন্স বাধা হয়ে দাঁড়ায়, হেন্স ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট। বিকজ ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন। তার মানে তো আমি আগের লাইনটার সাথে পরের লাইনটার মানে সংযোগ করতেছি, আগের আর পরের লাইনের সংযোগ নাই, কারণ আগের লাইনের সংযোগটা এই লাইনের সাথে আছে, আগের লাইনের সংযোগটা এই লাইনের সাথে আছে, বুঝতে পারছো? সো বিকজ দিলে আবার টোটালি চেঞ্জ করতে হবে। আমি কিন্তু বলছিলাম বেসিক ক্লাসে তো তোমাকে, ওই যে মনে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো বোঝানোর সময় যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তুমি শুধু লিখলেই হবে না, ওয়েটা বুঝতে হবে, কোনটার পর কোনটা আস্তে আস্তে সেটা চিন্তা করতে হবে। যদি চিন্তা করতে পারো তবেই তুমি উত্তরটা নিজের মতো বের করতে পারবা। তাহলে যদি এখানে বিকজ লিখতেই হয় তাহলে আমার আরো 2-3টা জিনিসকে একটু ফিক্স করে আসতে হবে। ফিক্স বলতে বোঝাচ্ছি যে আগের লাইনের যেই কানেক্টরস গুলো ইউজ করেছে সেগুলোকে একটু হয়তো মডিফাই করতে হবে, দ্যাট ইজ ইট। তার মানে যে হবে না একদম তা না, কিন্তু মডিফাই করে যদি আনা যায় তাহলে হয়তো বিকজ বসালে লাগতে পারে। আচ্ছা, আরেকজন বলতো যে অন দা আদার হ্যান্ড বলতেছো, আমি তো বলেই দিলাম অন দা আদার হ্যান্ড, কিন্তু আমি ব্যাখ্যা করার সময় বলে দিছি। কারা ক্লাসে ছিল সত্যি করে বলো তো, যারা ক্লাসে ছিল তারা একটু বলো কমেন্টে, আমি অন দা আদার হ্যান্ড ব্যাখ্যা করে দিছি না যে আমরা চাইলে এখানে অন দা আদার হ্যান্ড দিতে পারতাম কিন্তু আমরা আসলে অন দা আদার হ্যান্ড দিচ্ছি না। এম আই রাইট? বলেছিলাম আমি ক্লাসে যে অন দা আদার হ্যান্ডটা আমরা দিতে পারতাম কিন্তু অন দা আদার হ্যান্ডটা আমরা দেই নাই। তার কারণ হচ্ছে দুইটাই ডিটেচ
সেন্টেন্স ছিল, একটা সেন্টেন্সের ভিতরে ছিল না কোনো কিছু। সো দ্যাটস ওয়াই অন দ্য আদার হ্যান্ড ইউজ না করাটাই উত্তম এইসব ক্ষেত্রে। ওকে ওকে, এইটা করে আজকে আমরা শেষ করব ক্লাস। চলো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। দেখো কি বলছে, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কি বলছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে, সময় এবং স্রোত কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। আচ্ছা, পরে বলছে ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। তার মানে একটু কমাই ফেলি, এখান দেখো প্রথম লাইনটা ছিল টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ। অনওয়ার্ড মার্চ মানে সামনে এগিয়ে যাওয়ার পথ। তাহলে আমি যখন একটা স্টেটমেন্ট দেই, ফর এক্সাম্পল ধরো আমি বললাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কথাটা বুঝছো? আমি কি বললাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এমন কি যারা অনেস্ট মানুষ তাদেরকে সবাই সম্মান করে। তার মানে এই যে আমি এমন কি কথাটা বাংলায় বললাম যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এমন কি যারা সৎ মানুষ তাদেরকে সবাই শ্রদ্ধা করে, তখন কিন্তু এই এমন কি জিনিসটা একটা ফ্যাক্টকে বোঝায়, একটা সত্য ঘটনাকে বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার দিতে পারি বলো, ইনফ্যাক্ট বলতে পারি আমরা, ইনফ্যাক্ট। তাহলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ইনফ্যাক্ট আমরা কি বলতে পারি, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। তার মানে সময়ের যে সামনে এগিয়ে যাওয়ার যাত্রাটা কেউ এটাকে কখনো অফ করতে পারে না, কারো পক্ষে এটা অফ করা সম্ভব না, ঠিক আছে, কেউ পারবে না। তারপরে বলেছে ড্যাশ উই শুড ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। তার মানে কি বুঝাই যাচ্ছে না যে তাই আমাদের উচিত না, উই শুড ওয়েস্ট বলছি আচ্ছা একটু ভুল হয়েছে, এখানে শুড নট ওয়েস্ট হবে, দেখছো কত সিলি মিস্টেক হয়ে গেল, বাট অনেক বড় ভুল। তাহলে এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে, একটা অ্যাডভার্ব না থাকলে পুরো ঘটনাটা ভিন্ন অর্থে চলে যায় পুরো ঘটনাটা ভিন্ন অর্থে চলে যায়, তাই না, পুরো ঘটনাটা ভিন্ন অর্থে চলে যায়। তাহলে এখানে শুড নট হবে, ঠিক আছে। তার মানে এই জন্যে উই শুড নট ওয়েস্ট সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। তার মানে আমরা এখানে বি নাম্বারটা দ্যাট ইজ ওয়াই দিতে পারি। মনে আছে আমাদের একটা পড়ছিলাম আমরা, দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই অথবা দ্যাটস ওয়াই। অথবা ভাই আমি গতানুগতিক অ্যান্সার দিব, তাহলে সো দাও, গতানুগতিক অ্যান্সার দিলে সো দিয়ে দাও, তাহলে হবে, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ ওয়াই অথবা সো দুইটাই আমরা দিতে পারছি, দ্যাট ইজ ওয়াইও দিতে পারছি, সো দিতে পারছি, ঠিক আছে। ইভেন দেয়ার ফরও দিতে পারি, দেয়ার ফরও দিতে পারি। তোমার যদি মনে হয় যে ভাইয়া সো দিতে দিতে আমার ভালো লাগছে না, আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট, ঠিক আছে, ওকে লেটস গেট রিড অফ ইট, দেন আমরা দেয়ার ফর ইউজ করলাম, কি ইউজ করলাম, দেয়ার ফর, ওকে। Therefore we should not waste a single moment in vain। তার মানে in vain মানে বৃথায়, বৃথায় কোনো সময় নষ্ট করা যাবে না। তারপরে বলেছে ড্যাশ উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। তার মানে এখন কিন্তু আগের লাইনে আমরা বললাম তাই আমাদের উচিত হবে না এক মুহূর্ত বৃথা যেতে দিতে, বা এক মুহূর্ত ফাও যেতে দিতে, বাংলায় যেটা বলে খাঁটি বাংলায়। তার মানে উই শুড মেক প্রপার ইউজ অফ টাইম। তার মানে পরিবর্তে এখন তোমরা অনেকে বলতে পারো অন দা আদার হ্যান্ড দিলেই তো হয়, আমিও বলি এখানে অন দা আদার হ্যান্ড দিলে হবে, হবে না যে তা না, কিন্তু একটা সুন্দর শব্দ আছে পড়াইছিলাম বেসিক ক্লাসে, ইনস্টেড। কার কার মনে আছে? না, বিসাইডসও না, বিসাইডসও না, এখানে আমরা ইনস্টেড দিতে পারি, পরিবর্তে। কার কার মনে আছে বলো? আমরা পড়িয়েছিলাম একটা হচ্ছে ইনস্টেড অফ, আর একটা হচ্ছে শুধু ইনস্টেড। ইনস্টেড অফটা বাক্যের মাঝখানে বসে, শুধু ইনস্টেডটা বাক্যের শুরুতে বসতে পারে। তাহলে এই ক্ষেত্রে অন দা আদার হ্যান্ড ইউজ না করে তুমি চাইলে ইনস্টেড দিতে পারো। কি দিতে পারো? ইনস্টেড। কি দিতে পারো? ইনস্টেড। মনে থাকবে? মনে থাকবে? তাহলে ইনস্টেড উই শুড মেক, বরং তার পরিবর্তে উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। তার মানে আমাদের উচিত প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার করা, প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার করা। মনে থাকবে? প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার করা। আচ্ছা, ড্যাশ দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। তার মানে এই যে তোমরা শিক্ষার্থীরা, তোমাদের উচিত উচিত কি করা? এই যে সময়ের ভ্যালিউটাকে বোঝা, সময়ের যে গুরুত্বটা সেটাকে বোঝা। তাহলে অলরেডি আমরা ইনস্টেড বলে ওই দুইটাকে আলাদা করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। এখন আমরা কি অ্যান্সার করতে পারি বলো? কমেন্টে বলো, চিন্তা করে বলো, চিন্তা করে বলো কি অ্যান্সার দিবা। আমি কোনো উত্তর দিব না, আমি একটু ওয়েট করব, তোমাদের অ্যান্সারটা নিব। আগের লাইনে আমরা বললাম ইনস্টেড, তার পরিবর্তে উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। ড্যাশ দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। বলো এখানে কি লিখবা?
আমি একটু দেখতে চাই অ্যান্সার গুলো, আই ওয়ান্ট টু সি দ্য অ্যান্সার। যারা অ্যান্সার দিচ্ছ আমি একটু চিন্তা করি, তারপরে আমি তোমাদেরকে আবার বলতেছি। বলো, উত্তরটা দিয়ে দাও, উত্তরটা দিয়ে দাও। অ্যান্সার আসছে? ওকে, সুন্দর। কি কি অ্যান্সার আসলো আমরা একটু দেখি। দাস দেওয়া যাবে কিনা, অ্যাকচুয়ালি, ট্রুলি, ভেরি গুড, ভেরি গুড। আমরা ট্রুলি, অ্যাকচুয়ালি এই শব্দগুলোকে অনেক সময় নজরআন্দাজ করি। তাহলে একটু খেয়াল করো, ড্যাশ দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। এখন পরের লাইনটা দেখো, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, ড্যাশ দে কিল দেয়ার টাইম। ঠিক আছে, সো আমরা এই ক্ষেত্রে একটা ট্রিক ব্যবহার করি। ট্রিকটা কি, যেহেতু দুইটা জায়গায় আমরা অ্যাকচুয়ালি বসানোর একটা সম্ভাবনা দেখতেছি, দুই জায়গায় তো আর অ্যাকচুয়ালি বসানো যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে আগের লাইনটাই কি অ্যাকচুয়ালি বসাবো কি বসাবো না। দেখি তো, ড্যাশ দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, আমরা দিলাম, আমরা অ্যাকচুয়ালি দিলাম। ধরো ধরো এখানে অ্যাকচুয়ালি দিলাম, এখানে আমরা কি দিলাম, অ্যাকচুয়ালি দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি দ্য স্টুডেন্টস শুড নট should understand the value of time. Okay, it is a matter of great regret that some of the students pass their valuable time in Facebook, dash they kill their time, by doing so they kill their time. এখন আমাকে যদি টিচার হিসেবে ওইখানে অ্যাপয়েন্ট করে বা আমাকে যদি বলে যে এটার উত্তরমালা প্রণয়ন করতে, আমি কিন্তু এটা বাই ডুইং সো কে উত্তর হিসেবে রাখবো। কি রাখবো এখানে আমি, বাই ডুইং সো, বাই ডুইং সো, এটাকে আমি উত্তর হিসেবে রাখবো। তবে একটা প্যারা আছে, সেই প্যারাটা কি, বাই ডুইং সো তো একটা ফ্রেজের মতো হয়ে যায়। বাই ডুইং সো যদি ফ্রেজের মতো হয়ে যায়, তখন আসলে এটা এতটা টিকে না অ্যান্সার হিসেবে। কারণ আমরা এখানে একটা ওয়ার্ড বা সর্বোচ্চ এমন ফ্রেজ, যে ফ্রেজ যেমন ইনফ্যাক্ট একটা ফ্রেজ, এই টাইপের ব্যবহার আমরা করতে পারি। সো এই যে ব্যবহারটা মাথায় রাখতে হবে, বাই ডুইং সো দে কিল দেয়ার টাইম, পারফেক্ট অ্যান্সার। তোমরা চিন্তা করো, বিশ্বাস না হলে দেখো। কারণ আমরা বলতেছি যে অনেকে ফেসবুকে তাদের টাইমটাকে নষ্ট করে, টাইম পাস করে, এবং এটা করার মাধ্যমে তারা তাদের সময়টাকে কি করতেছে, খেয়ে ফেলতেছে। তাহলে বাই ডুইং সো কিন্তু এটার জন্য একটা পারফেক্ট অ্যান্সার হতে পারতো, কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে বাই ডুইং সো দিলে অ্যান্সারটা কি হয়ে যায়, একটু লেন্দি হয়ে যায়। আমরা আলটিমেটলি একটা ফ্রেজ ইউজ করে ফেলতেছি। তাহলে আমরা দেখি যে এই টাইপের ফ্রেজ ইউজ না করে অন্য কোনো কিছু ব্যবহার করা যায় কিনা। তাহলে দেখো তার অন্য কিছু বলা যায় কিনা। তাহলে ড্যাশ দে কিল দেয়ার টাইম, এইখানে কিন্তু আলটিমেটলি অ্যাজ এ রেজাল্টও ইউজ করা যায়। ভেরি গুড, ইয়েস। তাহলে আমরা কি ইউজ করতে পারি, অ্যাজ এ রেজাল্ট, রাইট? আমরা ইউজ করতে পারি কি, অ্যাজ এ রেজাল্ট। কিন্তু এর পরের লাইনটায় আসো, মানে এখানে ট্রিক্স আর ট্রিক্স, মানে মজা আর মজা। এরপরের লাইনে বলছে ড্যাশ দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস ওয়েল। এখন আমি যদি অ্যাজ এ রেজাল্ট দে কিল দেয়ার টাইম বলি এখানে, তাহলে পরের লাইনটা আমাকে এটাও লিখতে হবে, মোর ওভার লিখতে হবে। চিন্তা করো, চিন্তা করো। যদি চিন্তা না করো তাহলে শিখতে পারবে না। যদি আমি ই নাম্বারটা অ্যাজ এ রেজাল্ট দেই, তাহলে আমাকে এফ নাম্বারটা কি দিতে হবে, মোর ওভার দিতে হবে। এফ নাম্বারটা কি দিতে হবে, মোর ওভার দিতে হবে। বুঝতে পারছো না বুঝো নাই বলো? ঠিক আছে, তাহলে আমাকে এফ নাম্বারটা কি দিতে হবে, মোর ওভার দিতে হবে। দিতে হবে না? ঠিক আছে, তাহলে মনে করো আমি এখানে অ্যাজ এ রেজাল্ট দিলাম, এখানে অ্যাজ এ কি দিলাম, অ্যাজ এ রেজাল্ট দিলাম। তাহলে অ্যাজ এ রেজাল্ট দে কিল দেয়ার টাইম, মোর ওভার দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস ওয়েল। ঠিক আছে, মোর ওভারও দিতে পারো, অথবা এই জায়গাটায় বিসাইডস দিতে পারো খুব সুন্দরভাবে।
এই অংশটাই তুমি কি দিতে পারো, এই অংশটাই তুমি বিসাইডস দিতে পারো খুব সুন্দর করে এই জায়গাটায় বিসাইডটা খেটে যাবে, ঠিক আছে, একদম জায়গা মতো। এইখানে তুমি বিসাইডস দিতে পারো, ঠিক আছে, বিসাইডস দিতে পারো। বিসাইডস দে ক্যান নট প্রিপেয়ার দ্য লেসনস ওয়েল। আন্ডারস্টুড? আচ্ছা। ড্যাশ দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন ফর দেয়ার এক্সামিনেশন। তার মানে কি, এই প্রসেসগুলোর কনক্লুশন টানছে যে একে তো সে সময় নষ্ট করতেছে এবং সময় নষ্ট করার মাধ্যমে তারা ভালো করে প্রিপারেশন নিতে পারছে না, লেসনস গুলোকে প্রিপেয়ার করতে পারছে না। দেয়ারফর দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন ফর দেয়ার এক্সামিনেশন। জাস্ট এখানে দেয়ারফর বসাবো। বাট আমি যদি এখানে দেয়ারফর দেই তাহলে এখানে সো দিব। আমি আবারও বলতেছি, একই ধরনের শব্দ যত বেশি মানে ইউজ না করা যায় তত বেটার। তাহলে ইদার এখানে আমি সো দিব, দেয়ারফর দিব। এটা হচ্ছে উপরে যেটা ছিল এই নাম্বারটা, সেটার উপর ভিত্তি করে। আন্ডারস্টুড? ওকে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া দেয়ারফর বা সো দিব হবে? 100% হবে, 100% হবে। দাসও দিতে পারো, THUS, দাস। আচ্ছা। ড্যাশ দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখন কি লিখবা? তার মানে এটা কি একটার পর একটা হচ্ছে, তাহলে এরকম একটার পর একটা হচ্ছে বোঝাতে আমরা ইন অ্যাডিশন টু ইউজ করতে পারি অথবা কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি। চাইলে তুমি ইন অ্যাডিশন টু ইউজ করতে পারো অথবা কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো। কি সেটা? কনসিকুয়েন্টলি। এমনকি এখানে যেটা বললাম দাসও ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। প্রায় সবগুলো একই অর্থই দেয়। তাহলে প্রত্যেকটা জিনিসকে বারংবার ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ফার্দার মোর, ইন অ্যাডিশন টু, কনসিকুয়েন্টলিও বলতে পারি। অর্থাৎ একটার পর আরেকটা যে ঘটনা ঘটতেছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে কনসিকুয়েন্টলি দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ড্যাশ দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। ড্যাশ দে continue to waste their time using Facebook till it is too late for them. তার মানে কি, এখানে আমরা কি লিখবো? এছাড়াও, তাছাড়াও, সত্ত্বেও। তার মানে এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে in spite of this। কি লিখবো? এছাড়াও মানে in spite of this। খেয়াল করো, এখানে কিন্তু শুধু in spite of বলি নাই, in spite of this they do not wasting time or stop wasting time। তার মানে এত কিছু সত্ত্বেও, in spite of this মানে এত কিছু সত্ত্বেও, লিখে রাখো, এত কিছু সত্ত্বেও। তার মানে একটা ঘটনা, এত প্রবলেম হচ্ছে, এত বিপদে পড়তেছে, তারপরও মোবাইল গেম খেলতেই হবে। আর এইটা না খেললে লাইফে কি আছে? ঠিক আছে। তার মানে দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, বরং রেদার দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং। তাহলে এখানে শেষেরটা কি লিখতে পারো? রেদার লিখতে পারো। কি লিখতে পারো? রেদার লিখতে পারো, অ্যান্সার হয়ে যাবে। বরং দে কন্টিনিউ, কি লিখতে পারো? রেদার। ওকে। ইভেনচুয়ালি, হ্যাঁ ইভেনচুয়ালি দেওয়া যায়, ইভেনচুয়ালিও দেওয়া যায়, H নাম্বার, ইভেনচুয়ালিও দেওয়া যায়। নাও ইভেনচুয়ালিও দিয়ে দিলাম, ইভেনচুয়ালি। সুন্দর, ভেরি গুড। ইভেনচুয়ালিও দেওয়া যায়। এবং যেহেতু আগের লাইনের সাথে পরের লাইনের সম্পর্ক আছে, রেদার দিলে সবচেয়ে বেটার হয়। তবে কোথাও কোথাও অন দা আদার হ্যান্ড দেওয়া আছে। আমিও যে লেকচার শিটে অ্যান্সার দিছি এখানে অন দা আদার হ্যান্ড দিছি, বিকজ ওইটা একটা সম্ভবত কোনো এক গাইড বুক থেকে নেওয়া ছিল অ্যান্সারটা। সো দ্যাটস ওয়াই সেখানে অন দা আদার হ্যান্ড দেওয়া আছে। সো এরকমই আর কি। সো তুমি যখন প্র্যাকটিস করবা, দেন ইউ উইল অনলি নো যে কিভাবে কোপ করতে হয়, কিভাবে অ্যান্সার গুলো লিখতে হয়, কিভাবে এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করতে হয়। আর তুমি যদি সেটা না করে শুধু শুধু বসে থাকো, তাহলে you cannot get the total use of it, you cannot get the flavor of it. Okay, so thank you very much for joining the class. Hopefully we will be watching the classes রেগুলারলি। আমি হোপ করি এই জিনিসটা, যে তোমাদের পরীক্ষা চলতেছে, অনেকের টেস্ট, সো আলটিমেটলি অনেকেই ক্লাসে থাকবো না, এটাই স্বাভাবিক। বাট আমরা অ্যাটলিস্ট ক্লাসগুলো করে যাব এবং তার সাথে নিজের প্র্যাকটিস টাইমটা বাড়াবো। ক্লাস যদি আমি দেখি এক্স মিনিট সময়, তাহলে আমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে x+5 মিনিট সময়। এটা আমি বিলিভ করি, যে স্টুডেন্ট এইটা করবে সে ভালো করবে। এটা ক্লাসের শুরুতেও বলেছিলাম, এখনো বললাম। সো বেস্ট অফ লাক, ভালো করে পড়তে থাকো। আমরা নেক্সট ক্লাসে ইদার রাইটিং ক্লাসের যে টপিকগুলো আছে সেগুলো পড়াই দিব, অথবা ফার্স্ট পেপারের ক্লাস শুরু করব। সো টেক কেয়ার, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।